জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা একটু জাস্ট করে যাই। আমার লাস্ট ক্লাস, মানে এর আগে প্রথম ক্লাসে আসলে আমাদের থার্ড ক্লাস, আমরা ফার্স্ট ক্লাস কয়েক ধরনের, তার মধ্যে টেকনিক্যাল ভাগে ভাগ, ফাংশনাল ব্যাপারে ফাংশনাল মধ্যে কয়েকটা ভাগে ভাগ, তাদের বিভিন্ন কাজ থেকে অপারেশন, তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যানালিস্ট বিভিন্ন রোলে কাজগুলো করে থাকে। তারপর হচ্ছে বিআই ইন্টেল বিআই বিজনেস এক ধরনের পার্ট অফ দ্য বিজনেস অ্যানালিস্ট। এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ডেটা অ্যানালিস্ট এই রোলটাও এর মধ্যে পড়ে। আর টেকনিক্যালের মধ্যে আমরা বলেছিলাম পোর্শনটা সেলস রিলেভেন্ট কাজ, এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে আপনার কমিউনিকেশন করসপন্ডিংস বিটুইন ডেভেলপার এবং কাস্টমারের যে রিকোয়ারমেন্ট, এটাকে অ্যালাইন করা, ব্রিজ করা, এই হয়ে থাকে। আমরা তারপরে আলোচনা করি এই কমন একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে আপনার যে কোনো বিজনেসকে ডেটাকে অ্যানালাইসিস করার জন্য ফলো করে থাকে। ছয়টা ধাপটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যতগুলো বিজনেস অ্যানালিটিক্স রোল আছে, সবগুলো রোলই এই ছয়টা ধাপ মোরললেস ফলো করা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ধাপের কাজ বেশি, কোনো কোনো ধাপের কাজ কম, বাট এই জিনিসটা ফলো করা হয়। আমাদের আসলে কোর অবজেক্টিভ বা যদি বলতে বলতে পারেন বা ফাংশনাল ফোকাস দিচ্ছি ফাংশনাল বেস নাম তাহলে ফোকাস দিচ্ছি না আপাতত। তো ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট যদি চিন্তা করে থাকি, এই যে প্রসেসগুলো অবজেক্টিভ আমরা এখানে স্পেসিফিক বলে দিয়েছি যে আসলে আপনি যেই কাজটা করবেন ওই কাজটা আপনার টু দা পয়েন্টে থাকতে হবে, একটা রিটেন ফর্মে থাকতে হবে। ওই কাজের কি আউটপুট আসবে, আউটপুটগুলা এজ এ কেপিআই আকারে আপনাকে করতে হবে। ওইটাই হচ্ছে অবজেক্টিভ, মানে সহজ কথা যদি বলেন, আপনার লক্ষ্য, মানে আপনার লক্ষ্যটাকে ক্লিয়ার করা এই কাজের ক্ষেত্রে করবেন, কোথায় যাবেন, অবজেক্টিফাই করা, ক্লিয়ার করা। দেন বলছে অ্যাগ্রিগেশন, মানে ওই যে অবজেক্টিভটাকে অ্যাচিভ করার জন্য আমার একটা সোর্স, কি কি ধরনের ডেটা লাগবে এবং তার সোর্স কোথায় কি আছে, যদি আমরা কি করব, আমরা এই ফেজে আমরা এটাকে অ্যাগ্রিগেট করব। এমন হইতে পারে যে আমার 10টা অ্যান্সার করতে হবে, এটা হচ্ছে আমার ইন্টারনাল সার্ভার থেকে আসবে, এসকিউএল ডেটাবেজে আছে, ওইটা কোয়ারি করে আমাকে দেন কনভার্ট করে সিএসভি করে, বা আমার ওইখান থেকে কোয়ারি করে রেজাল্টটা বের করে আউটপুটটা আসবে সিএসভিতে বা এক্সেলে। আর এমন হইতে আপনার ডেটাবেসটা ইআরপিতে আছে, একটা মডিউলে আপনার ডেট সিলেক্ট করে মডিউল থেকে ডাটাটা, আবার এমন একটা অবজেক্টিভ ডেটা হচ্ছে সার্ভে করে কালেক্ট করতে হবে। সার্ভের জন্য মাইক্রোসফট বা টোবো টুল বক্স অথবা আপনি কম দিয়ে আপনি ডেভেলপ করছেন, করে ডেটাগুলো কালেক্ট করছেন। বা এমন হতে ডেটাবেস একটি এক্সেল ফরম্যাটে আছে ডিপার্টমেন্টাল ডেটা, এটাকে আপনি একটা কাট অফ ডেট ধরে ডেটাগুলোকে টেনে নিয়ে আসলেন। বা এমন হতে পারে ম্যানুয়াল রেজিস্টার খাতে আছে, ওটাকে ডেটা এন্ট্রি করে নিতে হবে। বা ফিজিক্যালি যে মার্কেট সার্ভে অবজারভেশন করা লাগতে পারে। এখন এই মার্কেট সার্ভে এন্ড অবজারভেশন এটা খুব বেশি করতে হয় আর কি। মানে দেখা যাচ্ছে যে অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন, আসলে যতই বলেন না কেন থার্ড পার্টি ডেটা বা ইন্টারনাল ডেটা, এটা মার্কেটের সাথে 100% রিলাই করে না। ওই জন্য যেটা হয়, ওই সেগমেন্ট অনুযায়ী আপনাকে ফিল্ডে যেতে হয়, যে ওই পার্টিকুলার ডেটাগুলোকে ফিল্ড সার্ভে করতে হয়। স্যাম্পলিং যে মেথোডোলজি আছে, ওই মেথোডোলজি ফলো করে আপনাকে ডেটাগুলোকে কালেক্ট করতে হবে। আপনার ডেটাগুলো এগ্রিগেট করতেছেন, এটা ভ্যালিডেট করা, মানে এটা যে আসল আদৌ লজিক্যাল ফর্মে হচ্ছে আর সঠিক ডেটা নিচ্ছেন কিনা, এইটা ভ্যালিডেট করার জন্য আমরা ফিল্ড ফিল্ড মানে সার্ভেটা এটা করে থাকি, ফিল্ড ইভ্যালুয়েশনটা করি। যখন দেখতেছি যে না আমার ফিল্ডের সাথে আমার কালেক্টেড ডেটা, থার্ড পার্টি ডেটা বা আমার প্রাইমারি ডেটা ঠিক আছে, ওকে নাও আমি এখন কাজ করতে বলেন।
তো আমরা দেন চলে যাচ্ছে ক্লিনিং প্রসেস। ওই ডেটাগুলো আনার পর আমরা ফার্স্ট ক্লিনিং, ওই যে ক্লিনিং আমাদের অ্যান্সার করবো, সেই অনুযায়ী যে ডেটাগুলো আনছি সেগুলো আমার এই ফরম্যাটে অ্যান্সারটা করতে হবে, ওই ফরম্যাট অনুযায়ী এগুলো ঠিক আছে কিনা। ডেটাগুলোকে ক্লিন করার সবার আগে যে কাজ, কোয়ালিটি চেক, যে এই ডেটা কাজ করে অ্যাকচুয়ালি। তো কোয়ালিটি চেক কিভাবে করি, আমরা প্রথমে দেখি হচ্ছে ডেটা আছে কিনা, তারপরে দেখি আছে কিনা, আউটলায়ার আছে কিনা। তো আউটলায়ার যখন থাকে বা এগুলো, তখন এইগুলো বের করতে হবে। আমরা গত ক্লাসে আলোচনা করলাম, আপনি ডেটা সেটটা যদি নিউমেরিক্যাল ভ্যালু হয়, ডেটা সেটের টাইপ যদি নিউমেরিক্যাল হয়, আমরা কি করব, ওই ডেটা সেটের একটা ফাংশন রান করব বা গুগল করবেন। প্রথমে রেজাল্ট বের করবেন, আপনি মানে অ্যাভারেজ করবেন, তারপর হচ্ছে স্ক্যান করবেন, তারপর হচ্ছে রেজাল্ট আনবেন। আর এই তিনটা রেজাল্টের রেজাল্ট যদি সবই কাছাকাছি, সবই যদি এক্সাম্পল অ্যাভারেজের রেজাল্ট আসছে 32,500, মিডিয়ান আসছে 31,000, আর মোড আসছে 30,000, ধরে নেবেন ডেটা সেটের মধ্যে মোটামুটি আউটলায়ার নাই, ডেটা নর্মাল। বাট এমন যদি হয় যে অ্যাভারেজের ভ্যালু হচ্ছে 1,00,000, মিডিয়ান হচ্ছে 30,000, মুড হচ্ছে 28,000, তাহলে ধরে নেবেন ডেটা সেটের মধ্যে আউটলায়ার। এটা একটা খুব সহজ মেথড, এবং এটা 99% ইফেক্ট। আমরা সবসময়, আমি পার্সোনালি সব কাজটাই করে থাকি ইজিলি চেক করার জন্য, অথবা প্লটিং করি, বক্স প্লট করি, প্রোগ্রাম করে দেখি ডেটা সেটটা কেমন আছে। কারণ এন্ড অফ দ্য ডে ডেটার কোয়ালিটি যদি, এটা যদি ঠিক ডেটা নিয়ে কাজ করে আউটপুটটা আসবে, ওইটা আপনাকে রেজাল্ট দিবে না। এটা ঠিকই কালেক্ট করছেন, কোয়ালিটিফুল ডেটা কালেক্ট করেন নাই। তো এই ক্ষেত্রে অ্যাসেসমেন্ট জরুরি। অ্যাসেসমেন্টটা যখন হয়ে যাবে, তখন আপনি আগে আউটলায়ার গুলাকে আইডেন্টিফাই তো হয়েই গেল, হয়ে যাবে। আউটলায়ার আইডেন্টিফাই করার জন্য আমরা কি করবো, বক্স প্লট করবো, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। দেন হচ্ছে আউটলায়ার আইডেন্টিফাই অটোমেটিকলি করা যাবে খুবই। দেন হচ্ছে আমরা যেটা করব, ডেটা থাকলে রিপ্লেস করব। ডেটা রিপ্লেস করার ক্ষেত্রে আমরা সাধারণত ইন রিপ্লেস পাই। ধরেন অ্যাটেন্ডেন্স এক্সাম্পল ধরে নিচ্ছিল, মাঝখানে আমার ডেটাবেজে নাই, তারপর যে কোনো কারণে আমার আইটি ডিভাইস ডেটা পারে নাই, এই ক্লেম করতে আসছে, বা আমি ধরে নিতে আসছে, এখন তাহলে আমি তার ওই জায়গায় শূন্য ফিল আপ, আমরা যেটা করবো, তার বাকি 28 দিনের যে গড় উপস্থিতি, উপস্থিতিটার অ্যাভারেজ করে ওই স্থানগুলোকে ফিল আপ করে দিব। তাহলে আমি ধরে নিব ওইটাই হচ্ছে তার অ্যাভারেজ টাইম বা আউট টাইম বা অ্যাভারেজ ভ্যালুটা। তো এটা এই থিওরিটা যে কোনো জায়গায় যে কোনো কাজে লাগানো যায়। আবারও বলতেছি, মিসিং ডেটার ক্ষেত্রে আমরা মেজরিটি টাইমে আমরা মিন প্লেসমেন্ট করে থাকি। সকল ডেটাগুলো, তো কলাম সেলগুলো ব্যাংক আছে, আমরা কি করি, ফাংশন রান করে অ্যাভারেজ রান করে আমরা ওই যে আউটপুটটা, ওই রেজাল্টটা আমরা ব্যাংক পূরণ করে দিই। এটা আমরা ম্যানুয়ালি করি এক্সেলে, বাট এটা আপনি যখন পাইথন দিয়ে করবেন, আলাদা ফাংশন নিয়ে আসে মিন রিপ্লেসমেন্ট, তখন অটোমেটিক ডেটাগুলোকে চেক করে ও অটোমেটিকলি ডাটাগুলোকে ফিল আপ করে দেয়। এটা আরো সহজ। বাট আমরা যদি এখন পাইথন শিখতেছি না, আমাদেরকে করে নিতে হবে। ডুপ্লিকেট বলতে আমরা যেটা করতেছি, যে ডুপ্লিকেট হইতেই পারে কি, কোন জিনিসটা, যেমন ধরেন ভ্যালু বা টেক্সট ভ্যালু, ধরেন সাল, একই সাল বারবার আসবে, এটা ডুপ্লিকেট না। একই নাম বারবার আসবে, ফোন নাম্বারটা একই হওয়া যাবে না, তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা একই হওয়া, তারপর হচ্ছে আপনার পোস্টাল কোড এক হইতে পারে, ধরেন এমপ্লয়ি আইডি এক হওয়া যাবে না, বাকি সব এক হইতে পারে। তো যেটা মেইনলি প্রাইমারি কি হিসেবে, ওই ডেটাগুলো কখনোই ডুপ্লিকেট হওয়া যাবে না, ওগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, বাদ দিতে হবে না, বাদ দিতে বলবো না, ওগুলোকে আমরা আলাদা করব, এবং পরবর্তীতে যদি আমার কাজ করার সুবিধার্থে তোকে আবার ফিল্ডে পাঠানোর কোনো সুযোগ থাকে, যে যাও এই 10টা ডাটা বা 50টা তোমার ওই এরিয়ায় ভুল হয়েছে, তুমি আবার রিকাউন্ট করে নিয়ে আস, তাহলে আপনি ওইভাবে করে নিয়ে আসতে পারেন, বা আপনি ওকে রিকাউন্ট ভ্যালিডেট করে করে আবার কাজ করতে পারেন, অথবা আপনি ওইটা নোট রাখতে পারেন যে আমার আপাতত এই রিপোর্টের জন্য আমার এই ডেটা সেটে রো আমি পাইছি, এই 50টা রোয়ের ভ্যালুয়েশন এই জন্য, এই জায়গায় ভুল পাচ্ছি, এই জন্য আমি পরবর্তীতে এটা কারেকশনের জন্য দেওয়া হয়েছে, যেটা আমার এতদিন সময় লাগবে, বাট ওইটা আসলে আমি এটাকে
কনসিডার হিসেবে করে নিব। এই ধরনের একটা নোট আপনাদেরকে রাখতে হবে। দেন আমরা চলে যাই হচ্ছে দেন ক্লিনিং। আমরা যেটা করলাম এই ক্লিনিং গুলো আমাদের সলভ করা। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ক্লিনিং মাস্ট করতে হবে, সেটা হচ্ছে চেক করতে হবে এবং ডকুমেন্টেশন, মানে আপনি এই স্টেপসগুলো 10টা রো আপনি বাদ দিয়েছেন, কেন দিয়েছেন, তার রিজন কি, ফাইন্ড দা, এবং এটাকে আপনি পরবর্তীতে ব্যবহার করার জন্য এটাকে, তারপরে হচ্ছে আপনি কতগুলো ডেটা ডুপ্লিকেট পেয়েছেন, মিসিং পেয়েছেন, কোন ডেটাটা মিসিং রিপ্লেস করার জন্য কোন মেথড ইউজ করেছেন, সেটাও এখানে উল্লেখ রাখতে হবে। তো মেইন ব্যাপারটা হচ্ছে আপনার ডেটা ক্লিক করার ক্ষেত্রে নেওয়ার মতো, চেঞ্জ করার মতো ফ্যাক্টর থাকে, ওই ফ্যাক্টরগুলোকে আপনি, অন্যথায় আগামী 6 মাস পর 1 বছর পর আপনি যখন ওই রিপোর্টটাকে প্রায় রিওপেন করবেন, ইউজ করার জন্য কোনো মানে কাজ করবেন, তখন আপনি দেখবেন যে আপনি নিজেই ভুলে গেছেন যে এখানে তো কেন এটা করছেন, আপনার নিজেরই মনে থাকবে। কাজটা ক্লিনিং করতে যে ধর এক্সাম্পল 2 ঘন্টা সময় লাগলো, আর রিপোর্টিং ডকুমেন্টেশন করতে ধরেন এক্সাম্পল আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতেছে, দয়া করে ওই আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনি দিয়ে রাখেন। প্রয়োজনে একটা ভয়েস নোটও দিয়ে রাখতে পারেন। এক্সাম্পল আপনি ক্লিনিকের জন্য ইনিশিয়ালি আপনি ডকুমেন্টেশন এভাবে রাখলেন না, বাট আপনি যেটা করবেন কাজের সুবিধার জন্য, সময় স্বল্পতা, আপনি ভাবলেন যে রিপোর্টিং এর পরে ক্লিনিং করবেন, সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি গুগল নোটস আছে, বা আম, কি অনেকগুলো নোট টেকিং অ্যাপ আছে, ওই অ্যাপগুলোতে রিপোর্টের নামটা লিখে মানে ক্লিনিং ফেজগুলো একটা একটা করে ভয়েস নোট দিয়ে রাখেন যে এখানে এটা পাইছি, এটা পাইছি, এই সমস্যা রাখছি, এটা পরবর্তীতে কাজ করব। 2 নাম্বার কোশ্চেন, এই 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 মানে অবস্ট্রাকল ছিল, এই সমস্যা আমি ফেস করছি, এটা আমি করে রাখছি, ভয়েস নোট রাখবেন। পরবর্তীতে কাজ শেষ করে যখন রিপোর্টিং শেষ হয়ে যাবে, তখন আপনি ফ্রি টাইমে ওটাকে ডকুমেন্টেশন বা ফাইনালাইজ করার সময় নোটগুলোকে দিয়ে রাখবেন, আপনার জন্য সুবিধা হবে যদি কাজ করতে যেদিন এই ধরনের ফেস করেন। বাট মেন কথা হচ্ছে আপনাকে ডকুমেন্টেশন রাখতেই হবে। তাহলে যদি আমি এটাকে ডকুমেন্টেশন আবার রিক্যাপ করি, রিক্যাপ হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনি কোন কোন ফেজে কোন কোন ডেটা দেন এবং ওই ডিফিকাল্টিস বা অবস্ট্রাকল আছে। ধরেন এক্সাম্পল একটা কোশ্চেন আনসারের উত্তরের জন্য আপনার ডিপেন্ড করা লাগতেছে ইন্টারনেটের উপর, ইন্টারনেট বলতে জেনারেল অনলাইন ডেটার উপর। তখন আপনার কাছে মনে হচ্ছে এই ডেটাগুলো অথেন্টিক না, বাট তারপর আপনি ওইটার লিঙ্ক কপি করে কোশ্চেন নাম্বার লিখে লিঙ্কগুলো দিয়ে রাখলেন এবং ভয়েস নোট দিয়ে রাখলেন, এই আপাতত এই ডেটা সেটটা এত তারিখ পর্যন্ত আপডেটেড, এই তারিখে ডেটা নিয়ে করছি, এই ডেটা সেটে এই ধরনের একটা আছে বা ভুল আছে বা লিমিটেশন আছে, আসলে আমরা চাচ্ছি এটা পাচ্ছি না, এই জিনিসটা আমরা অ্যাজাম্পশন করে নিছি, ডেটা সেট ধরে আমরা অ্যাজাম্পশন করে নিছি যে আমাদের এইটা এরকম হতেও পারে বা এটা হতে পারে, যে এই কথাটা আপনি নোট হিসেবে রাখতে হবে। এভাবে করে যদি কোনো ফেজে ক্লিক করার ক্ষেত্রে বা ডেটা পান বা আউটলায়ার থাকে, কোনো ডেটা সেটের আউটলায়ার ফেলে দিতে হয়, ডেটা সেটের আউটলায়ার রাখতে হয়, ডিপেন্ড অন আপনার অবজেক্টিভ। ওই জিনিসগুলোকে অবশ্যই নোটে রাখতে হবে এবং ওই ডেটা সেটগুলোকে আপনাকে ফোল্ডার করে সেভ করে রাখতে হবে একটা ফাইল করে বা একটা আলাদা করে। যে কারো কোনো কোশ্চেন আহ থাকলে, হ্যাঁ বলেন। একটা কোশ্চেন, জি ভাই, একটা কোশ্চেন ছিল যে এই যে কাজটা করবেন এটার জন্য কি টুল ইউজ করা হবে? ভাইয়া নর্মালি ডকুমেন্টেশনের জন্য আমরা নর্মালি যেটা করতে ওই মাইক্রোসফট ওয়ার্ড অথবা গুগল ডক করে থাকি। আর ইনিশিয়াল লেভেলে যেটা করি, কাজ করতে যে কাজের মানে প্রেশার থাকলে, আর নোট কিপ বা ওয়ান নোট, আরও কিছু নোট টেকিং অ্যাপ, গুগল কিপটা ইউজ করি। তো ওইখানে আপনার যেই যেসব, তো ফার্স্টই বললাম অবজেক্টিভ আমি লিখে রাখি 10টা প্রশ্ন। ওই 10টা প্রশ্ন এই যে অ্যান্সার করবো, 10টা প্রশ্ন এক এক করে করে, নাম্বার ওয়ান আমি ডেটা কালেকশন এই পাইছি, আমি ভয়েস নোট বা কোনো ইভিডেন্স বা কোনো এক্সাম্পল, আমি একটা রেজিস্টার খাতা থেকে দেখলাম যে টাইম রিপোর্ট বা যে রেজিস্টার খাতা মেনটেন করতে ঠিক আছে, বাট এটার সেকেন্ড লেয়ার হিসাবে এটা ডিজিটালাইজ হওয়া উচিত।
এক্সেলে বা ওয়ার্ডে থাকা, দেন আপনাকে আছে এটা দিলাম। এখন ইন্টারনাল যে সফটওয়্যার আছে একটা মডিউল অ্যাড করে এই ডেটা সেটকে ওইটার মধ্যে কানেক্ট করা, লেয়ার বাই লেয়ার আপনি তখন ডেভেলপমেন্টের প্রপোজাল দিতে পারবেন। ওই জন্য এই ধরনের নোটগুলো আমরা গুগল কিপ অথবা মাইক্রোসফট ওয়ান নোট এখানে স্ক্রিনশট প্লাস ভয়েস নোট হিসাবে লেখা রেকর্ড রাখি। ভাই কোশ্চেন পাইছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তো তারপরে চলে যাই অ্যানালিটিক্যাল মেথোডোলজি। আমরা খুব গত ক্লাসে বা এর আগের ক্লাসে আমরা আলোচনা করলাম চার চার নাম্বার ফেজ ছিল এটা, এখন ক্লিক করছি এখন 4 নাম্বার অ্যানালিটিক্যাল মেথড। অ্যানালিটিক্যাল মেথোডোলজির মধ্যে আমরা বলছি যে ডেটা সেট গুলো নিয়ে অ্যাকচুয়ালি ডেটা সেট ম্যাক্সিমাম ডেটা সেট কাজ করি, ডেটা সেট বের করি, ট্রেন্ড বের করি, প্যাটার্ন বের করি। ওই প্যাটার্ন এবং ট্রেন্ড থেকে যে রেজাল্ট আসে ওই রেজাল্টের রুট কজটা বের করি, রেজাল্টের রুট কজ বের করি। এরপরে এই তিনটা জিনিসের কম্বিনেশন করে আমরা কি করি, ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়ার চেষ্টা করি। এই ডিসিশনগুলো আমরা করতে যেয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল এবং কখনো টেকনিক ইউজ করে থাকি। তো এই স্টেপ অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল ম্যাথোডোলজি অ্যানালাইসিসগুলো ফেজে অ্যানালিটিক্স জানি প্রেডিক্টিভ, প্রেডিক্টিভ পার্সপেক্টিভ ডিসক্রাইব করতেছে আমার অ্যাকচুয়ালি হইছে, করতেছে আপনার যেটা পাস্ট ডেটা, পাস্ট পারফরমেন্স, মানে পাস্ট বলতে গতকাল কি হয়েছে, এই একটু আগে কি হয়েছে এটাও পাস্ট, 1 বছরের কি 7 বছরের প্যাটার্নকে বের করা এবং ওই গত 7 বছরের কি হয়েছে ওইটা দেখে আগামী 7 দিনে কি হয়েছে, আগামী 6 মাসে কি হয়েছে ওইটাকে একটা প্রিডিক্ট করা, এটা হচ্ছে প্রিডিক্টিভ অ্যানালাইসিস। এবার আমি এই মিশনটা করলাম ওইটাকে করার জন্য গেইন করতে তাহলে আমাকে ধরনের অ্যাক্টিভিটিস বা কি স্টেপ আমার নেওয়া লাগবে, ওইটা হচ্ছে আমার প্রেসক্রাইপটিভ অ্যানালাইসিস। আমার ডেটা সেটটা তাহলে এখন সাধারণত বর্তমান বিজনেস ওয়ার্ল্ডে 8% যত একটা কর্পোরেট অ্যানালাইসিস হয়, 2%-এর মধ্যে পরে গিয়ে আপনার প্রেডিক্টিভ এবং পার্সপেক্টিভ। তবে এইটা হয় অ্যাকচুয়ালি 90%। 10% কোম্পানি তারা আসলে প্রিডিক্টিভ কাজ করে, টেক জায়ান্ট কোম্পানি, নর্মাল এফএমসিজি বা নর্মাল কোম্পানি আছে বিজনেস ফার্মগুলো নর্মালি ডিসক্রাইপটিভ অ্যানালাইসিস পর্যন্তই সীমাবদ্ধ থাকে, ক্ষেত্রে প্রিডিক্টিভ করে থাকে। আচ্ছা, তারপরে আমরা বলছি যে একটু আগে যেটা বলছি যে ডিসক্রিপটিভ, হোয়াট হ্যাপেনিং ইন বিজনেস, কম্প্রিহেন্সিভ একটা দেখতে যাচ্ছে ড্যাশবোর্ডিং। এরপর হচ্ছে কি কোন ফেজ, এরপর হচ্ছে আপনার ডায়াগনোসিস ফেজ, কেন হলো, তারপর হচ্ছে কেন হলো, কেন হলো ওই কেন কেনর ক্ষেত্রে আমরা কি করি, ট্রেন্ড এবং প্যাটার্ন দেখে রুট কজ অ্যানালাইসিস। আচ্ছা এই ঘটনা ঘটতেছে এই কারণে, কারণ হচ্ছে এখন এই কারণটা যদি ভালো হয় তাহলে এটাকে আমরা কি করি, কন্টিনিউশন করতে, কারণটা খারাপ হয় কজ অ্যানালাইসিস পরে তাহলে ওইটাকে প্রিডিক্ট করি কন্টিনিউশনটা বন্ধ করতে। তো মেইনলি যেটা যেখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপটিভ এবং ডায়াগনোসিস এটা মূলত পাস্ট কাজ করে, প্রিডিক্টিভ এবং পার্সপেক্টিভ ডেটা নিয়ে এখানে কি এখানে যেটা বলতেছে, তবে যদি ওভার দ্য টাইম প্যাটার্ন চলতেছে, ট্রেন্ড আমি পাচ্ছি, এই ট্রেন্ডে যদি আমার বিজনেস হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে, আমি সাস্টেন করবো, মানে এই যে কোশ্চেনগুলো আপনার আপনি কি প্রিডিক্ট করার চেষ্টা। আর হচ্ছে পার্সপেক্টিভ মানে কি রিকমেন্ডেশন, যে আসলে চাচ্ছি বা যেটা করতে যদি অ্যাকচুয়ালি স্টেপস হওয়া উচিত, কোন হওয়া উচিত, এই জিনিসগুলো আমার ডিসক্রাইব করতেছে। তো তারপর হচ্ছে ইভালুয়েশন, ইভালুয়েশনের ক্ষেত্রে যেটা ছিল আমাদের 5 নাম্বার ফেজ, যে আপনি কোন যে ডেটা অ্যানালাইসিস অ্যানালাইজ করলেন, ডায়াগনোসিস ওভারঅল একটা রিপোর্ট বের করলে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন
আপনি একটা ট্রেন্ড প্যাটার্ন সবকিছু আপনার অবজেক্টিভ ছিল কারেক্ট, ভ্যালিডেশন আপনার যে রেজাল্টটা আসছে কারেক্ট কিনা প্রথমত এটা দেখা যে কি আপনার যে প্রসেসে করছেন প্রসেসটা ঠিক আছে কিনা, প্রসেসগত কোনো ভুল আছে কিনা এটা হইতে পারে, যেটা আছে তো ঠিক আছে, ফাংশনগুলো পুরো ডেপ্লয়মেন্ট যেটা করছেন পুরো প্রসেসটা আপনার ঠিক ভ্যালিডেট করা। ভ্যালুয়েশন হচ্ছে আপনার যে অবজেক্টিভটা যেটা অবজেক্টিভের যে রেজাল্টগুলো আপনি বের করছেন অবজেক্টিভ অনুযায়ী এগুলো জাস্টিফাইড মনে হচ্ছে। দেখেন কোনো কিছু রাইট রং নাই। যেমন একটা পেইন্টার তাকে সে যদি আকাশের কালার লাল করে এটা কোনো তার তার আকাশ তার কাছে লাল হইতেই পারে। ব্যাপারটা এরকম। এখানে যে ভ্যালুয়েশন অবজেক্টিভ অনুযায়ী আপনার অবজেক্টিভ অনেকে এক আপনার একটা এর এক রকমের অ্যানালাইসিস মানে অবজেক্টিভ দিতেই পারে, বাট ব্যাপারটা হচ্ছে যে এই আপনি অবজেক্টিভ ফাইন্ড করছেন ওইটা কি আদৌ লজিক্যাল কিনা, কমন সেন্স দিয়ে লজিক্যাল একটা দিয়ে দেখা লজিক্যাল। যেমন ধরেন এক্সাম্পল নির্বাচনের দিন যখন রেজাল্ট গণনা হচ্ছিল আমরা এক্সাম্পল আমরা 8:30-এ দেখতেছিলাম জামাতের ভোট হচ্ছে কত 16টা 18টা আর হচ্ছে 12টা। এরপরে দেখলাম যে এরপরে বাড়তে বাড়তে 58টা অথবা সামথিং একটা রেজাল্ট ছিল। হঠাৎ করে সার্ভার ইরর, সার্ভারটা বন্ধ, তারপরে ধাম করে কি হয়ে গেল আপনার এটা হয়ে গেল 200 সামথিং আর এটা হচ্ছে এই যে একটা মানে ট্রেন্ড রেজাল্টের যে ট্রেন্ড এই ট্রেন্ডটা কিন্তু আর হঠাৎ করে বেড়ে গেছে। এটা কিন্তু ইভালুয়েট যদি করেন লজিক্যাল কমন সেন্স কি বলে এখানে একটা মিস ক্যালকুলেশন সিস্টেম এরর হয়েছে, ভুল করছে বা সিস্টেম ভুল হয়েছে বা কোনো কিছু হয়েছে এরকম আসলে কতটুকু অথেন্টিক আপনার কমন সেন্স করা হবে ঠিক আছে কিনা। এন্ড অফ দ্য ডে রেজাল্ট আসলে দেখবে আপনার ম্যানেজমেন্ট যে আপনাকে তার কাছে লজিক্যাল কিনা, বাট আপনার কাছে আগে ইনিশিয়ালি লজিক্যাল সলিউশন দেন ফাইনাল হচ্ছে রিপোর্টিং এর ক্ষেত্রে আমরা যেটা শুরু যেমন ধরেন ভিজুয়াল এভিডেন্সের ক্ষেত্রে চার্ট গ্রাফ বা রিপোর্টিং টুলস এর মধ্যে আপনার কনটেক্সট স্টোরি এবং এক্সপ্লেনেশন আপনার প্রশ্নের উত্তরটা আপনি দিতে করে একটা স্টোরি আকারে একটা লাইন লিখলেন, তারপর হচ্ছে ওটাকে আপনি মানে ন্যারেট করতেছেন সামথিং আপনার ফ্যাক্ট এন্ড ফিগার দিয়ে চার্ট গ্রাফ রিলেভেন্ট হচ্ছে রিপোর্ট করার জন্য আমরা নর্মালি এক্সেল ইউজ করি ওকে দেন পাওয়ার পয়েন্ট পেজে করি, অনেক পেজে করি না ভিজুয়ালাইজেশন পেজে করি, বাট ওই ক্ষেত্রে আমি এগুলোকে পিডিএফ রিপোর্ট রিপোর্ট খুবই বেসিক রিপোর্ট দ্যাট ইজ যেখানে আপনার কনটেক্সট থাকে, আপনার এভিডেন্স থাকে, কিছু বেসিক ভিজুয়ালাইজেশন থাকে। তো আপনার যতগুলো কোশ্চেন ঠিক ততগুলো অ্যান্সার টু দ্য পয়েন্টে থাকে। ওইটা হচ্ছে আমাদের রিপোর্টিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন হচ্ছে আই টেস্টিং। এটা হচ্ছে আপনার আপনি দেখবেন সিম্পলি যে একটা ব্যাপার হচ্ছে এখানে আমরা কিন্তু দেখবেন যে রিপোর্টে চাই কনটেক্সচুয়াল ফ্যাক্ট পড়ার চাইতে আমরা ভিজুয়ালাইজেশনটা ভালোভাবে ভালো ক্যাচ করতে পারি। আমাদের ব্রেন ইনফোগ্রাফিক্স খুব সুন্দর ক্যাচ করে। এই জন্য কি হচ্ছে আপনার ভিজুয়ালাইজ করার জন্য আমরা কি করি প্রথমে ট্রেন্ড দেখাই, প্যাটার্ন বোঝানো, এগুলো আমরা কি প্রেজেন্টেশন এই ধরনের কাজগুলো করে থাকি। পাওয়ার বা অনেক ক্ষেত্রে আমরা ডিরেক্টলি পাওয়ার বিআই বা বিআই টুলস অনেক ক্ষেত্রে কি হয় যে ম্যানেজমেন্টকে আপনি প্রথম রিপোর্ট দেন, দেন ভিজুয়ালাইজেশন চাইলে আপনারা করে দিলেন, তারপরে যদি আপনাকে হয় যে মিস্টার নাজিম এখন থেকে আপনার কাছে এই রিপোর্টটা আপনাকে প্রত্যেকের 1 তারিখে বা অমুক তারিখে আমাকে রেগুলার বেসিস আপডেট দিবেন, তখন তখন চলে আসে আমরা কি করি চেষ্টা করি এই পুরো প্রসেসটাকে আমরা অটোমেট করার, এটার এগ্রিগেশন করে আপনার ক্লিনিং এবং পর্যন্ত আমরা পুরো আমরা একটা পাইপলাইন ডেভেলপ করার চেষ্টা করে এটাকে একটা ড্যাশবোর্ডে সলিউশন করে আমরা কি হয় আমাকে এই রিপোর্টটা বারবার করতে না সলিউশন অটোমেটিক জন্য হয়ে যায় বেসড অন ডেটা আপলোড।
তখন আমাদের ফোকাস কোয়ালিটি এবং তখন ম্যানেজমেন্ট লেভেলকে আমরা এই ভিজুয়ালাইজেশনটা ট্রেন আপ করি, ট্রেন আপ করে দেন তাদেরকে শিখাই, এবং আমরা তখন এভাবে করে করে একটা কোম্পানিতে দেখবেন যে কোন একটা কোম্পানিতে আপনার ব্যয় রিপোর্ট থাকে, ভিজুয়ালাইজেশন সব রিপোর্ট যে ড্যাশবোর্ড হইতে হবে তা শর্ত না, ফরম্যাটে থাকলেই রিকোয়ারমেন্ট ফুল। মানে মুদ্রা কথা হচ্ছে যে খুব সুন্দর কালারফুল গ্রাফিক্স হইতে হবে, খুব সিম্পল সাদা সিধা টেবিল দিয়েও যদি আপনার সার্ভ হয় ইজ ভেরি। তো এই যে রিপোর্টিং ক্ষেত্রে আমরা একটু ওয়ার্ড গুগল ডক্স ড্যাশবোর্ড নিয়ে, তো যাই হোক আমরা এখন এখানে যেটা দেখবো, এই যে বিজনেস অ্যানালিসিস করার জন্য আমাদের যেটা দরকার আউটপুট ট্রেন্ড, যেটা একটু আগে আলোচনা, একটা হচ্ছে আপার ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, সাইড ওয়েস্ট। যে কোনো ভ্যালু আপার ট্রেন্ড হয়, আপার ট্রেন্ড পজিটিভ হতে পারে, আপার ট্রেন্ড আবার ডাউন ট্রেন্ড হতে পারে, বা ডাউন ট্রেন্ড সাইড ওয়েজ। আবার সেই ক্ষেত্রে প্যাটার্নের ব্যাপারটা যদি আমরা একটু, তাহলে প্যাটার্ন এইখানে আপনারা দেখতেছি 5 রকমের প্যাটার্ন আমরা দেখে থাকি। স্টেবল প্যাটার্ন মোটামুটি একটা স্ট্যাবিলিটি, নেগেটিভ নেগেটিভ বাট লো, এই সাইডে যখন যাচ্ছে এটা হচ্ছে পজিটিভ। আর সিজনাল একটা ফ্লো মেনটেন করতে যাচ্ছে, আবার নামছে, আবার যাচ্ছে, আবার মানে ধরেন প্রতি ঠান্ডার সময় কফির সেল বেড়ে যাচ্ছে, আবার সামারে কফির সেল কমে যাচ্ছে, আবার ঠান্ডায় বাড়ছে, সামারে কমছে। এই যে একটা সিজনালিটি রিলেশনশিপে, এই জিনিসটা হচ্ছে এই জিনিস সিজনালিটি। তারপর হচ্ছে ভ্যারিয়েবল, নো প্যাটার্ন বা নয়েজি ডেটা, ভ্যারিয়েবল ভ্যারি করতেছে, এইটা একটা ভ্যারিয়েবল ডেটা বা আনস্টেবল, হ্যাঁ, স্টেবল না, যেটা হচ্ছে ডেটার কোনো ট্রেন নাই, প্যাটার্ন নাই, নয়েজি ডেটা, হ্যাঁ, এখান থেকে আসলে কোনো ট্রিট করা যায় না। এই ধরনের ডেটা ট্রিট করা যায় না, তখন কি ডেটা সেটগুলো হয়, করার পরও যদি আসে তখন বুঝতে হবে যে এটা আনস্টেবল। ধরেন একটা ব্যবসায়ের কোনো একটা টিপের চিন্তা করেন, একটা হচ্ছে আপনার একটা বা ইয়ারলি সেল, জানুয়ারিতে এরকম, ফেব্রুয়ারিতে মার্চে এরকম, আবার এরকম কোনো মাসের সাথে আরেক মাসের কোনো সম্পর্ক প্যাটার্ন নাই। আর একটা কোম্পানির রেজাল্ট হচ্ছে একটা প্রোডাক্ট, একটা এই প্রোডাক্ট, একটা এই। এখন আপনার যদি বলা হয় যে টেস্ট করেন, আপনি শেয়ার কিনেন, আপনি কোনটা কিনবেন? ডেফিনেটলি স্টেবল যেটা ওইটা কিনবেন, বা এটা আপনি চিন্তা করেন একটা শেয়ার মার্কেটের, তোর শেয়ারটা রেগুলার বেসিসে স্ট্যাবিলিটির মধ্যে, বাট প্রফিট কম। বাট এই শেয়ারটা যেটা নন 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 প্যাটার্ন ওয়াইজি, এইটার হচ্ছে আপনার প্রফিট অনেক বেশি, তো আপনি এটার মধ্যে কোনো ভ্যারিয়েবিলিটি স্ট্যাবিলিটি নেই, ডেফিনেটলি আপনার জন্য বেশি হলেও এখানে তো আমরা যে এই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো বলতেছি, যে অবজেক্টিভ ডিফাইন করার জন্য ডোমেইন নলেজটা, বাট ওই বা নিয়ে কাজ করতে ওই ডোমেইন এক্সপার্ট কারো হ্যান্ডের সাথে যে আপনাকে অবজেক্টিভ হবে, ইফ আর এজ সেই ক্ষেত্রে আপনাকে থেকে কারো না কারো হেল্প করতে হবে। বাট আপনি যখন ডোমেইন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার অবজেক্টিভ আর কোনো ইস্যু হবে না, এবং ডেটা অ্যাগ্রিগেশনে আপনাদের লাগে এবং স্ট্যাটিস্টিক্যাল নলেজ। এটা ক্লিনিং এর ক্ষেত্রে আপনাদের ডেফিনেটলি পুরো ফুললি হবে। আমরা টেকনিক্যাল বলতে এখন আবার ডিসক্লেম করে নিচ্ছি, আমরা এখানে বোঝা এতটুকু। টেকনিক্যাল বলতে আপনার থাকি ফাংশন, ফর্মুলা আপনার জানা, এখানে কিছু কোয়ারি শিখা, কোয়ারি জানতে পারাটা হচ্ছে বেস। অ্যানালিটিক্যাল ম্যাথডে আপনাকে জিনিস জানতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে, এবং যেটা আসলে আহামরি
ওই 7, 8, 9 করে আসছি, এরকমের কাজগুলো করে থাকি। আহামরি কঠিন রকেট সায়েন্স কিছু করতে হয় নাই। ইভ্যালুয়েশনের ক্ষেত্রে স্কিল এবং স্ট্যাট হবে, ফাইনাল রিপোর্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা স্টুডিও, এগুলো হচ্ছে আপনার। তো আমরা আসলে এটা যদি সামারাইজ করি তাহলে এখানে আমি আপনাদেরকে মূলত স্ট্যাটিস্টিক্যাল দুইটা পার্টে হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স, আরেকটা হচ্ছে ডিফারেনশিয়াল ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা মূলত ডিফারেনশিয়ালটা মূলত। তো আমি আপনাদের আমরা এই দুইটাই ইনশাল্লাহ মেজরিটি সময় মূলত ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটাই করে থাকি 90%-এর ম্যাক্সিমাম স্ট্যাটিস্টিক্সটা আমি দেখাবো। আর ফোরকাস্টিং করার জন্য কাজ করার এই কাজটা কর্পোরেট লেভেলে আমাদের আসলে কম করে থাকে, বলতে ভালোই কম করে থাকে লেভেলে আমাদের থাকে না। তারপরও যদি করতে হয় এই যে এই দুইটা জিনিস কি করতে হবে স্ট্যাটিস্টিক্যালি করার যে প্রসেস, এটা সাকিব ভাই আপনাদেরকে পরবর্তীতে আমাদের এই ব্যাচ আমার পার্টে আমি শিখাবো ডেসক্রিপটিভ, সাকিব ভাই পোর্শনে দেখা ইনফারেন্স। আচ্ছা, আমাদের সাথে বকবক করলাম, বকবকের মধ্যে আপনারা কে কি বুঝছেন 1 মিনিট করি, তারপর আমরা বাকি আমরা এই সাদিয়া আপু আপনি জয়েন করছেন? হ্যাঁ নাজিম ভাই, এই কোর্সটাতে জয়েন করছি। অনেক সব অর্জন করবেন, সমস্যা নেই। কোর্স সিপি কি করতেছেন? কি করব, মানিজত ইমপ্রুভমেন্ট নাই মারতেছেন, তো। তার মানে কি ভালো, তার মানে হচ্ছে ভালো পড়াইতে পারতেছেন এরকম? না, এরকম না, আমার মনে হয় প্র্যাকটিস আমার কম হচ্ছে, প্লাস হচ্ছে কি আমি হাফ ওয়েতে শিখতেছি, মানে আমি ফুল ফ্লেজ শিখি নাই। প্রথম কোর্সটা তো শুধু এক্সেল এর উপর করা হয়েছিল, কিন্তু পরে যখন ভিজুয়ালাইজেশনে যাচ্ছিলাম, এখন যেমন আমাদের ভিলুকআপ এই জায়গাগুলো আমার এখনো কাজ করা হয় নাই, সেই জন্য এই কোর্সটা এনরোলমেন্ট করা, যে আর একটু বেসিক থেকে অ্যাডভান্স এর দিকে যাওয়ার জন্য। আচ্ছা, লাগলো শুনে। আচ্ছা বলেন, আপনি যে এক লাস্ট হাফ এন আওয়ার প্লাস সময় ধরে হুম। আলোচনা করেন, কারা 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 কি বুঝছেন? আচ্ছা, ওইটা হচ্ছে কি ফুল একটা ওভারভিউ দিয়েছেন ডেটা ভিজুয়ালাইজেশনে, যে কোন কোন লেয়ারে কোন কোন কাজগুলো হয়, মানে শুরু ডেটা সেগ্রিগেশন থেকে শুরু করে রিপোর্টিং এন্ড ভিজুয়ালাইজেশনে গিয়ে যে শেষ হচ্ছে, ইভেন এই ফুল কোর্সটার কোথায় কোথায় ইম্প্যাক্ট পড়বে ওই জিনিসটাও আপনি স্পেসিফিক করেছেন। যেমন আপনি যেটা বলেছেন যে টেকনিক্যালিটিস এর একটা বিষয় আসে, যেখানে আমি সবসময় স্ট্রাগল করি, যেমন আমার ওই যে থিওরি গুলা এখনো অনেক স্ট্রাগল হয় আমার ওই ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে। তারপরে আপনি যেমন একটা জিনিস আমাকে শিখিয়েছিলেন, ওই যে লাস্ট আপডেটেড একটা ইয়ে ক্রিয়েট করতে, যে আমি যখনই ওই রিপোর্টে এন্ট্রি দিব, একটা লাস্ট আপডেট কখন হয়েছে ওই রিপোর্টটা শো করবে। ওইটা যেমন আমি রিসেন্টলি করতে পেরেছি, তখন করার পরে মনে হলো আচ্ছা, লাইফ তো অনেক ইজি হয়ে গেল। তো এরকম মানে কোর্সে এনরোলমেন্ট নেওয়ার কারণই হচ্ছে কি আর একটু বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়া। তো আই হোপ আরো নতুন কিছু শিখবো এবং এখন আরো ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া। প্রণয় ভাইয়া কি বুঝলেন বলেন, কতগুলো আলোচনা আগের গুলাই তো আলোচনা করলেন, যেমন ধরেন ডাটা ডিফাইন, ডাটা এগ্রিগেশনে কি করতে হবে, ডাটা ক্লিনিং এ আমরা কিভাবে আউটলায়ার, তারপরে ডুপ্লিকেট ডাটা, মিসিং ভ্যালু কিভাবে ডিফাইন করব, সবকিছুই দেখালেন। তারপর রিপোর্টিং, ভিজুয়ালাইজেশন, তারপর আপনি স্ট্যাটিস্টিক্সে কি পড়াবেন,
ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা পড়াবেন, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে আমরা কি কি পড়বো, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা কি কি পড়বো, এগুলাই আর কি ভাইয়া। ওকে, গ্রেট গ্রেট। মানে আমি জাস্ট রিভিউ করলাম আর কি, আপনাদেরকে একটা আসলে মানে মেমোরি হুক করলাম আর কি। আমরা প্রশ্নে চলে যাই, আজকে আমাদের স্ট্যাটিস্টিক্স দেখি। যারা যারা অলরেডি দেখছেন, জানেন আগের ক্লাসে ছিলেন, বোরিং লাগলে শুনতে পারেন একটু মনোযোগ দিয়ে। পরে হয়তো আজকে কি এমন কেউ আছি আমরা আজকে ফার্স্ট টাইম ক্লাস আমাদের মানে ক্লাস করতেছি? কোন? জি ভাই, আমি ফার্স্ট টাইম ফার্স্ট ফার্স্ট টাইম। ভাই আপনি কোথায় আছেন, কি করছেন? আমাকে বলছেন? জি জি জি, আপনাকে আমি আসলে ইউএসএ তে থাকি। আম, আমিও আইটিতেই কাজ করি। তো আমি শুধু একটু ইন্টারেস্টেড হচ্ছিলাম যে ডেটাটা কিভাবে আপনারা করেন দেখার জন্য আর কি, এই জন্যই কোর্সটা এনরোল করেছি। বাট আমার ডেটা সাইডের নলেজ একদমই জিরো আর কি, আই নো নাথিং। এছাড়া আর তবে কেউ কি? ভালো লেগেছে, আপনার পড়ানোর স্টাইল ভালো লেগেছে অনেক, আশা করি এনজয় করবো পুরো কোর্সটা। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো শুনে। তো আপনি আসলে ফার্স্ট ক্লাসে ছিলেন না, আমি একটু রিভিউ করে গেলাম আর কি। তো আজকে আমাদের থ্যাংক ইউ সাকিব ভাই আপু, বলেছে থ্যাংক ইউ, আমাদের সরি কয়েকজন আসলে আপু নতুন। বলেছে, থ্যাংক ইউ। এছাড়া আর কেউ কি আছেন ফার্স্ট? জি আমি আজকে ফার্স্ট। আচ্ছা, আপনি কোথায় আছেন? আমি একটু ই কমার্স সাইটে আছি, এখানে আপনি মার্কেটিং সেলসে আছি। আপনার রোলটা কি, সেলসে আছেন? জি ওইটা হচ্ছে আর কি কাস্টমার রিলেশনশিপ অফিসার সেইভাবে। আপনার এই ধর, আচ্ছা তাহলে আপনার সাথে আমি যে লাস্ট 1 আওয়ার ধরে আলোচনাটা করতেছি, আপনার সাথে কিছুটা কোরিলেট করতেছে? জি আমার ব্যাকগ্রাউন্ড তো স্ট্যাটিস্টিক্স, তো আমি এটা ভালোভাবে রিলেট করতে পারছি। আর পার্সপেক্টিভটা আমি আসলে আর জানতাম না যে এটা কি ইয়া করে, মানে কি হোয়াট উই নিড। তো এই ক্ষেত্রে দেখলাম যে আমি একটু ক্লিয়ার হলাম। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা আমরা পড়েছিলাম। কিন্তু এটা এপ্লাইটা বা ওইভাবে ক্লিয়ার ছিলাম না। আচ্ছা, তো তাহলে তো আজকে এখন আমার একটু একটু ক্লাস ক্লিয়ার হচ্ছে। করাইতে একটু ভয় লাগতেছে, বিকজ হচ্ছে আজকে আমি এখন ডেসক্রিপটিভ পড়াবো। তো যদিও আমি এত স্ট্যাটিক্স এত ভালো বুঝি, কম বুঝি, তারপরও পড়াই যাই, যদি কোনো ভুল হয় একটু তাই দিন। না, না পাস করে বের হয়ে গেছি তো আগেই। তো একটু ভুলে গেছি আরকি। এখন তো সেলস এ আছি। ওই স্ট্যাটিস্টিক্স রিলেটেড তো আপনারাই আছেন। মানে পড়াচ্ছেন। সেই হুম, হিসেবে ভুল ইনশাআল্লাহ হবে না। তারপরে বলে নিলাম আর কি, আগে থেকে বলে নিলাম, বিকজ অফ যদি হইতেই পারে, কনসিডারেবল আর কি। বাকিরা অনেকে আছেন বোঝেন না, আমার জন্য টেনশন নাই, টুল পরেরও ভয় নাই। তো আপনি আছেন, so আমার জন্য একটু টেনশন আর। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এছাড়া আর কেউ কি আছি আমরা আজকের, আজকে ফার্স্ট কেমন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তো আমি ছিলাম স্ট্যাটিস্টিক্স। আবারও বলতেছি, আমরা 90% টাইমে যে সকল অ্যানালাইসিস করে থাকি, 90% টাইম ওই পোর্শনটা আসলে মানে অ্যানালাইসিস করি হচ্ছে ডেসক্রিপটিভ দিয়ে। 90 না, আমি বলবো যে 99% বা 98% টাইমে, 2% রাখলাম, 98% টাইমে কোনো বিজনেস, যে কোনো ডোমেনের বিজনেস হোক, ওই বিজনেসের যত রকমের অ্যানালাইসিস করার প্রয়োজন পড়ে, ওই সকল অ্যানালাইসিস আমরা করে থাকি মূলত ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যা মূলত পাস্ট ডেটাকে বিশ্লেষণ করে। আর যদি আমাদের কোনো ফিউচার ডেটাকে বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে বা পাস্ট ডাটার সাথে কোরিলেশন করে ফিউচারে কি হতে পারে, এই ধরনের যদি আমার কোনো থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা ফলো করব। যে তো আমরা এখন ডেসক্রিপটিভে চলে যাই। ডেসক্রিপটিভ মূলত 3টা ভাগে ভাগ করা। এক নাম্বার হচ্ছে সামারি স্ট্যাটিস্টিক্স,
একটা হচ্ছে গ্রাফ আর একটা হচ্ছে টেবিল। সামারি দিয়ে আমরা যেটা ধরি যে কোনো ডেটা সেটের সামারিটা বের করে। দুই রকমের সামারি হয়। একটা হচ্ছে আপনারা কল্পনা করেন, জাস্ট ইমাজিন করেন একটা সরল রেখা, লম্বা একটা সরল রেখা, এটা হইতে পারে ইনফিনিট, হইতে বৈশুর একটা লম্বা একটা সরল রেখা। আমি আসলে এই মুহূর্তে আমার এটাও প্যাডটা কানেক্ট করতে পারতেছি না, সরি, একে নেক্সট ক্লাসে কানেক্ট করবো। আমি তাহলে একে দেখাইতে পারতাম। তো মেনলি যেটা হচ্ছে যে একটা সমান্তরাল সরল রেখা, এই সরল রেখার মধ্যে যদি আমি আপনাকে প্রশ্ন করি, ভাই এই পুরো সরল রেখার সেন্ট্রাল পয়েন্ট কোথায়, আপনার প্রথম মাথায় একটা প্রশ্ন আসতে পারে সেন্ট্রাল পয়েন্ট কোথায়। আপনি যে কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করতে পারেন, আচ্ছা মনে হয় এই জায়গাটা সেন্ট্রাল পয়েন্ট। ধরেন এইটা যদি সরল রেখা হয়, আমরা মোটামুটি ধরতে পারি এই যে অফ লেখাটা, এটা হচ্ছে আমার কি সেন্ট্রাল পয়েন্ট, রাইট? আবার এইখান থেকে এইখানে যদি সরল রেখার মধ্যে সেন্ট্রাল পয়েন্ট কোনটা, মোটামুটি মনে হচ্ছে এইটা, যে ডি স্পেস ভ্যালু, এইটা হচ্ছে আমার সরল রেখা মানে সেন্ট্রাল পয়েন্ট। আবার এইটা যদি সরল রেখা পুরোটা হয়, এখানে আমরা ধরতে পারি একটা দেখা যাচ্ছে যে আন্ডারস্ট্যান্ডের এই ফেজটা, রাইট? আমার কথা কি আপনারা সবাই ধরতে পারছেন? সবাই কি আমার সাথে এই লাইনটা ধরতে পারছেন? জি ভাইয়া। ওকে, তার মানে আমরা কি খুঁজতেছি, যে কোনো সরল রেখার সেন্ট্রাল পয়েন্ট। এবার এই সরল রেখাকে আপনি জাস্ট বাদ দিয়ে চিন্তা করেন একটা ডেটা সেট। চিন্তা করেন আপনার একটা ব্যক্তির 1 বছরের ডেটা সেট, একটা প্রোডাক্টের 1 বছরের রিভিউ, একটা কমপ্লেনের, একটা ক্যাটাগরির কমপ্লেনের 10 বছরের রিভিউ। এভাবে করে আপনি চিন্তা করে দেখেন, 10 বছর রিভিউ। আপনি কি এটাকে সরল রেখায় থেকে কিন্তু আপনি ইজিলি সরল রেখায় কনভার্ট করতে পারবেন না, কারণ কজ এমন হইতে পারে ধরেন 2 কোটি রো আছে, আপনি কি ইজিলি পারবেন? পারবেন না। বাট এটা আসলে কিন্তু যদি কল্পনা করেন, কল্পনা করে দেখেন সরল রেখায় কনভার্ট করলাম, সরল রেখায় কনভার্ট করা মানে কি? সরল রেখায় কনভার্ট করে মানে হচ্ছে, ধরেন আমি আমার অফিসে উপস্থিত হওয়ার যে সময়টা, এই সময়টার 30 দিনের ডেটা নিলাম। এটার টাইপ হচ্ছে নিউমেরিক ভ্যালু, মানে সংখ্যায় আসবে 8টা 10, 8টা 20, 8টা 30, 8টা 40, 9টা 10, 12টা 10, 11টা 10, এভাবে করে আমি 30 দিনের ডেটা নিই। আমি 30 দিনের ডেটাগুলোকে আমি একটা সরল রেখায় আনলাম। আনার পর এটাকে যদি এটা ইন্টারভাল বের করতে চাই, তাহলে কি আসবে? মেনলি আমি এভারেজ করব, গড় বের করব। কি বের করব? গড়। যে আমার গড় উপস্থিত টাইম কখন, তখন দেখলাম যে আমার গড় উপস্থিত টাইম হচ্ছে 9টা 10। এখন আমি দেখতেছি আমার প্রতি মাসে বিক্রি হচ্ছে কোনো মাসে 10টা, কোনো মাসে 50টা, কোনো মাসে ধরেন আপনার 5টা, কোনো মাসে নাই, কোনো মাসে হচ্ছে 200, এভাবে করে করলাম। তো এখন আমি বললাম যে ঠিক আছে, গত 1 বছরে আমার এই ডেটা সেটটার সেন্ট্রাল পয়েন্ট কোথায়, মানে গড় কত। আমি বললাম তাহলে গড় হচ্ছে, গড় সেল হচ্ছে আপনার গড়ে 50টা, তাহলে বলতে ধরতে পারি আমার তাহলে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 50টা, মানে 50 হচ্ছে আমার সেন্ট্রাল পয়েন্ট। তার মানে এই স্ট্যাটিস্টিক্সের 3টা জিনিস, মিন, মিডিয়ান, মুড, এই 3টা ফাংশন বা 3টা থিওরি আপনাকে মূলত বলে দেয় একটা জিনিস, আপনার এই ডেটা সেটের মধ্যম মানটা কোথায়, বা সরল রেখার মাঝখানের জায়গাটা কোন, সরল রেখার মাঝখানের বিন্দুটা। এটা হচ্ছে আপনার সামারি স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট, যেটাকে আমরা বলি মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এটা আমরা প্রকাশ করি 3টা ফাংশন দিয়ে, একটা হচ্ছে মিন মানে অ্যাভারেজ, মিডিয়ান, মুড। সবাই ক্লিয়ার তো এতটুকু? এনি ডাউট? সবাই ক্লিয়ার তো নাকি এটা? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এইবার চলে আসে ডিসপারশন। ডিসপারশন মানে হচ্ছে ব্যাপ্তি, বা বড়, বা কতটুকু ছড়িয়ে ছিটিয়ে আছে, বা শুরু কোথায় শেষ কোথায়। আমার ডেটা সেটটাকে যদি আপনি আবার বললাম সরল রেখায় সরল করেন, আপনি কি খেয়াল করছেন এই 3টা লাইন যে আন্ডারলাইন করা, এটা কি একরকম সমান না? একটু এটা বড়, তার চেয়ে এটা ছোট, তার চেয়ে এটা একটু ছোট। আবার বলতে পারি এটার চেয়ে এটা একটু বড়, এটার চেয়ে আরেকটু বড়। তার মানে এখানে কিন্তু আমি সেন্ট্রাল খুঁজতেছি না, আমি ব্যাপ্তি বড় খুঁজতেছি, ওয়েট খুঁজতেছি, ওয়েট খুঁজতেছি কত বড়। তো ডিসপারশন দিয়ে আমরা আসলে যেটা বের করতে চাই,
ডেটা সেটটা আসলে কত, এটা বোঝানোর চেষ্টা করি। এইটা বুঝাইতে যে স্ট্যাটিস্টিক্যাল যে ফাংশনগুলো ইউজ, একটা ফাংশনের নাম হচ্ছে রেঞ্জ, তার কোয়ান্টাইল রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটা হচ্ছে, আমরা এইগুলোর বিস্তারিত আলোচনা এগুলো দিয়ে আসলে কি বুঝাইতে চাচ্ছি, আমরা এটা দিয়ে আসলে একটা ডেটা সেট থেকে আরেকটা ডেটা সেটের দূরত্ব কত, বা ডেটা সেটটা পুরোটা কত বড়। যেমন ধরেন আমি যদি বলি যে ভাই আমার বয়স কত, আমি এই কথাটা বের করব। এখন আমি বের করতে চাইলে আমি এখন কি, আমি প্রথমত যেটা করবো রেঞ্জ ফাংশন ইউজ। যেমন আমার স্টার্টিং পয়েন্ট কোনটা ছিল, আমার জন্মসাল, আমার জন্মসাল ধরলাম 1900 ধরেন এক্সাম্পল 1990 সাল। তো এখন আমার এন্ড পয়েন্ট কোনটা, 2025, তাহলে হচ্ছে আমার 35। 1980 সাল আমার স্টার্টিং পয়েন্ট, আমার 2025 সাল, তাহলে হচ্ছে 45। তাহলে আমি কি করলাম, রেঞ্জ বের করতেছি স্টার্টিং পয়েন্ট টু এন্ড, মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে রেঞ্জ। আমি বুঝতেছি আমার বয়স কত, তাহলে আমার বয়স হচ্ছে এখানে 45, এখানে হচ্ছে 35, 20, 15, এইভাবে আমি কিন্তু বয়স বের করছি। তার মানে কি, এই রেঞ্জ দিয়ে কি আমি একটা এখানে কি একটা ওয়েট বের করলাম না, একটা শুরু শেষ বের করলাম, ডেটা সেটটা কত বড়। আমার ডেটা সেটটাকে যদি আমি প্রতি বছরকে একটা করে ডট ক্রিয়েট করি, তাহলে আমার 35টা ডট হবে, 50। ও আচ্ছা, কারো রেঞ্জ যদি হয় 100, তাহলে বুঝবো সে অনেক সবচেয়ে, কারো রেঞ্জ যদি হয় 1, তাহলে বুঝবো সে। আবার দেখা যাচ্ছে এই সেন্ট্রাল মেজারমেন্ট অফ ডিসপারশন এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটা ডেটা সেট থেকে আরেকটা ডেটা সেট অ্যাভারেজ দূরত্ব, স্ট্যান্ডার্ড যে গ্যাপটা, এই গ্যাপটা কত, এই গ্যাপটা কত সেটা আমরা বের করব। এখন একটা এখানে সুন্দর একটা উদাহরণ বলতে পারি। আমরা মূলত এই সামারি স্ট্যাটিস্টিক্স দিয়ে ডেটা সেটের কোয়ালিটি বের করি। এখন সাধারণত আমরা 90% টাইমে যে ভুলটা করে থাকি, এই ভুলটা হচ্ছে শুধুমাত্র একটা প্যারামিটার ইউজ করে আমরা রেজাল্ট বলে ফেলি। আমরা আরেকটা, আমাদের যদি কখনো একটা ডেটা সেটের, একটা ডেটার কোয়ালিটি জাজমেন্ট করার কোনো প্রশ্ন আসে, আমরা সবাই মনে রাখবো আমরা সবসময় দুইটা মেজারমেন্ট টুলস ইউজ করবো, একটা করব সেন্ট্রাল টেন্ডেন্সি, একটা করবো ডিসপারশন। যখন দুইটার রেজাল্ট আসবে, তখন আমি বলবো যে হ্যাঁ এইটার মান এত, এইটার ভ্যালু, তখন আমি ডিসিশন, মানে তখন আমি ডেটা ড্রিভেন ডিসিশন। আদারওয়াইজ আমার রেজাল্ট বা প্রিডিকশন ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবার চলে আসি সামারি স্ট্যাটিস্টিক্স, আমরা গেলাম। এখন গ্রাফ স্ট্যাটিস্টিক্স। গ্রাফ স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে কোনো গ্রাফ, চার্ট যা দেখেন, এটাও এক ধরনের স্ট্যাটিস্টিক্স। এই স্পেশালি ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করতেছে, করে আপনাকে একটা তথ্য দিচ্ছে, যে তথ্যের মধ্যে আপনি কিছু ধরতে পারতেছেন, এটা সেটা কোয়ালিটি জাজ করতে পারছেন। এটা তার মধ্যে একটা হচ্ছে বক্স প্লট। বক্স প্লট হচ্ছে একটা গ্রাফ, এই গ্রাফটা আপনাকে বলে দিবে আপনার এই ডেটা সেটে কোনো আউটলায়ার আছে কিনা। আউটলায়ার কি জিনিস, আগের ক্লাসে আলোচনা করেছি, কোনো একটা ডেটা সেটের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, এই যেই মানগুলো এই ডেটা সেটের সামারি স্ট্যাটিস্টিক্স করার ক্ষেত্রে আপনার বাধা হিসেবে দাঁড়ায় বা ইরর হিসেবে বিবেচনা হয়। যখন আপনি কোনো ডেটা সেটের সামারি বের করতে যাবেন, এক্সাক্ট সামারি বের করতে যাবেন, করতে গেলে এই যদি ডেটা সেটের আউটলায়ার থাকে, তাহলে আপনার ওই রেজাল্টটাকে সে উল্টাপাল্টা করে দিবে। ওই ডেটা সেটের তার মানে আউটলায়ার আছে কিনা এটা বোঝার জন্য আমরা কি করি, বক্স প্লট করি। কখন হিস্টোগ্রাম করে দিই বক্স প্লট, মানে আবারও বলতেছিলাম, আউটলায়ার সবসময় যে খারাপ তা না, অনেক ক্ষেত্রে আমার আউটলায়ার প্রয়োজন পড়ে, আউটলায়ার রাখতে হয়, হয় না। তো বক্স প্লট হচ্ছে একটা গ্রাফ চার্ট, যেটা আপনার মূলত ডেটার একটা কোয়ালিটিকে জাজ করে। এরপর হিস্টোগ্রাম এইভাবে গ্রুপিং করে করে আপনাকে আপনার ডেটা সেটটাকে আপনাকে রিপ্রেজেন্ট করতেছে। এই রিপ্রেজেন্ট করার মধ্যেও কিছু কিছু আপনার ক্রাইটেরিয়া আছে। কখনো বেল কার্ভ শেপ থাকে, বিভিন্ন শেপে থাকে। আমি এত বিস্তারিত যাব না, এত আপনারা খুব সিম্পলি ধরে নেবেন। এই হিস্টোগ্রাম যদি আপনার একটা ইউ আকার আকৃতির থাকে, ইউ আকৃতি,
বা বেল শেপ বা ছাতার আমব্রেলার মতো যে একটা শেপ তৈরি হয় বেল কার্ভ, তাহলে ধরে নেবেন ডেটা সেটটা নর্মাল। যদি ডেটা সেটটা আউটলায়ার থাকে তাহলে এটা লেফট স্কুইড অথবা রাইট স্কুইড, মানে যে কোনো একদিকে হয়ে যায়। ধরেন আপনার ওই যে নেগেটিভ ট্রেন্ড অথবা পজিটিভ ট্রেন্ডের মতো যে কোনো একদিকে থাকে। আর যদি ডেটা সেট আউটলায়ার না থাকে তাহলে মোটামুটি একটা আমব্রেলা শেপ থাকে। যদি আমব্রেলা শেপ পান ধরে নেবেন ডেটা সেট ওকে, ডেটা ভালো। আচ্ছা, তারপর হচ্ছে স্টেইন অ্যান্ড লিফ প্লট, এটা একটা গ্রাফ, হ্যাঁ, বা স্ক্যাটার প্লট। এগুলো দিয়ে আমরা মূলত কি বের করি, ডেটা সেটের ট্রেন্ড এবং প্যাটার্ন বোঝার চেষ্টা করি। তার মানে এই যে আমি 4টা গ্রাফের কথা বললাম, এইগুলো হচ্ছে মূলত এক ধরনের গ্রাফ স্ট্যাটিস্টিক্স, যা আপনার ডেটা সেটের কোয়ালিটিকে বের করে, ডেটা সেটের কোয়ালিটি জাজ করার ক্ষেত্রে খুবই উপকার হবে। মানে ডেসক্রাইব করবে, মূলত আপনার ডেটা সেটটাকে ডিসক্রাইব করবে গ্রাফের দ্বারা। এই জন্য ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে গ্রাফ একটা। সবাই ক্লিয়ার যতটুকু বুঝাইছি? জি ভাই clear। ওকে। জি ভাই, তবে কাজ করতে গেলে সম্ভবত আরেকটু ক্লিয়ার হবো। এখন জাস্ট মনে হচ্ছে আপনাদের যে কাজ হচ্ছে ভাই এখন মাথায় গেলে ডট ক্রিয়েট করা, জি মানে মানে কানেকশন ক্রিয়েট করার শব্দগুলোকে প্রয়োজন নাই। মনে রাখা, যে বক্স প্লট কি, হিস্টোগ্রাম গুলো কি, স্টেম এক্স্যাক্টলি, এন্ড লিফ প্লট যখন কি। আমরা করব তখন আপনি খালি কানেকশন বলবো যে ভাইয়া ডট নাম্বার এত এবং এত জোড়া দেন, ব্যাস কানেক্ট হয়ে যাবে। আপনি এখন যেটা করবেন, আপনার নিউরনে একটা সেল ক্রিয়েট করেন, ওই সেলের মধ্যে এই মেসেজগুলো দিয়ে রাখেন। খালি মনে করেন যে এখন বুঝার দরকার নাই, যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ, জাস্ট একটা নোট রাখলাম যে বক্স প্লট নামে একটা জিনিস আছে, এটা দিয়ে কি করে ডেটার এই কোয়ালিটি জাজ করা, আউটলেট দেখা, দ্যাটস অল। যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাব বা আমরা দেখানো শুরু করব, তখন আমরা যখন দেখাবো ও আচ্ছা, তখন মিলাবেন ও আচ্ছা এটাকে এটা বলে, এটা শুধু এটা কানেক্ট করবেন, তখন আপনি জাস্ট কানেকশন ক্রিয়েট করবেন। আপাতত আমার এই পুরো কোর্সে খালি ডট মিলিয়ে যান, দেখবেন যে আল্লাহর রহমতে প্রথম ক্লাসের ডট গিয়ে দেখবেন যে 10 নম্বর ক্লাসের ডটের সাথে মিলে গেছে। ওকে, ঠিক আছে ভাই। দেন হচ্ছে টেবিল। টেবিলটা মূলত হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন, একটা এটা হচ্ছে ওই সামারি স্ট্যাটিস্টিক্স এবং গ্রাফ স্ট্যাটিস্টিক্সকে নাম্বারে কনভার্ট করে। এখানে মূলত ফ্রিকোয়েন্সি দ্বারা আমরা প্রকাশ করি, পার্সেন্টাইল। আমরা একটু সংক্ষেপে এক্সাম্পল দেখি। যেমন এখানে প্রথমে যেটা ছিল সামারি স্ট্যাটিস্টিক্স, যদি আমি নিউমেরিক্যাল ভ্যালুতে আউটপুট বের করি, এখানে ধরেন 1000 স্টুডেন্টের একটা স্কোর করতে হবে। আমরা বলতেছি যে 82, মিডিয়ান হচ্ছে 84। আচ্ছা, এখন ম্যাক্স হচ্ছে 100, মিনিমাম হচ্ছে 45, আর রেঞ্জ হচ্ছে 55। এইটা দিয়ে কি, এটা এটা একটা নাম্বার। এই নাম্বারটা আসলে একবারে পড়ে কিছু বুঝতে পারি, কিছু বুঝতে নাও পারি। যদি আমার এই সম্পর্কে ধারণা থাকে তাহলে আমি বুঝবো, না থাকলে আমি একটু কম বুঝবো। তো মিন দিয়ে কি বলছে, অ্যাভারেজ। আমি বলতেছি আমার এই 1000 স্টুডেন্টের যে রেজাল্ট আছে, এই রেজাল্টের অ্যাভারেজ স্কোর তারা গড়ে পেয়েছে, সবাই গড়ে 82 করে, মানে কিন্তু গড় 82। আমরা কিন্তু আমি বলি না যে 100% 82 করে পাইছে, বলছি সবার রেজাল্টকে যোগ করলে এবং 1000 স্টুডেন্ট দিয়ে ভাগ করলে গড় যে রেজাল্টটা আসে, তাদের গড় হচ্ছে 82। কেউ কেউ 80 পাইছে, কেউ 50 পাইছে, কেউ হচ্ছে 75 পাইছে, বাট গড় করলে 82 হয়েছে। মিডিয়ান, মিডিয়ান কি বলতেছে, মিডিয়ান বলতেছে আমার অলমোস্ট, মানে আপনার মানে এভারেজ আর মিডিয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই। মিডিয়ানটা হচ্ছে যে আপনি আপনার রেজাল্টটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করে সাজালেন, সবচেয়ে ভালো নাম্বার বা সবচেয়ে কম নাম্বার আগে রাখ, সবচেয়ে বেশি নাম্বার আগে রাখলেন, তারপরে কম, তারপর লাস্টে গেলেন। এইটা করার সময় এটাকে জাস্ট সিম্পলি মাঝখানের যে নাম্বারটা হয়, পুরোটাকে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে মাঝখানে যে নাম্বার হয় ওই নাম্বারটা হচ্ছে 80। তার মানে আপনার এই ডেটা সেটের মধ্যে মিন বলতেছে 82 আর মিডিয়ান বলছে 84। তার মানে এটা বোঝা যাচ্ছে যে কাছাকাছি আছে। ম্যাক্স এবং 100, মিনিমাম 45, এর অ্যাভারেজ হচ্ছে 50, রেঞ্জ হচ্ছে 50। এখন রেঞ্জ 55 মানে হচ্ছে এর কোয়ালিটি, এর লেভেল অফ কোয়ালিটি রেঞ্জ হচ্ছে 50। এই কোয়ালিটি মানে কি, এটা একটা ডট ক্রিয়েট করেন, এরপর এক্সাম্পল আমি এটা একটু রেঞ্জ দিয়ে আসলে কি, আমরা এটাকে যদি সামারি থেকে যদি এই রেজাল্টটাকে যদি গ্রাফে কনভার্ট করি, কি গ্রাফে কনভার্ট করলে
আমি কি করলাম, আমি রেজাল্টগুলোকে বারে কনভার্ট করলাম। ধরলাম যে ধরে নেই 5 থেকে 10 একটা বার, 50 এক্সাম্পল 50 থেকে 55 একটা বার, 55 থেকে 60 একটা, 60 থেকে 95 এইভাবে করে বার করছি। এখন বার কত বড় হবে তা ডিপেন্ড করবে আমার কতবার এই বারটা আসছে। যেমন আমি 80 থেকে 85 এই এই বারটা আমি পাইছি হচ্ছে এক্সাম্পল সবচেয়ে বেশি কত, প্রায় 200 250 আছে, 230 হবে। পাইছি হচ্ছে আপনার 80 থেকে 85। মানে আমি সমান এইগুলো একটা কাগজের টুকরা বানাইলাম। চিন্তা করেন, আমি বললাম 80 থেকে 85 পেলে এই কাগজটা দিব, এটা লাল কাগজ বা এটা একটা তো আমি এটাকে কতবার দিলাম, কাগজের মান কতবার আসলো, 222 বার আসছে। মানে পরে 222 জন স্টুডেন্ট কি পাইছে, 80 থেকে 85 মধ্যে পাইছে। এই জন্য কি করলাম, আমি এই বরাবর কাগজটাকে উঠাই দিই টেনে। মানে এটা শুরুতে ধরেন সব সমান, শুরুতে বা প্রত্যেকটা বার হচ্ছে 00 ছিল। তো এটা যেহেতু 222 জন পাইছে, একজন পাইছে উঠাইলাম, 2 জন পাইছে উঠাইলাম, 3 জন পাইছে উঠাইলাম, 4 জন পাইছে উঠাইলাম, 5 জন 6 জন করতে করতে 222 জন পাইছে। জন্য 222 পর্যন্ত আমি বরাবর উঠাই। এরপরের যে কার্ডটা 75 থেকে 80 যে বক্স আমি স্লটটা করছি, এই স্লট পাইছে হচ্ছে কতজন, এই স্লটটা পাইছে হচ্ছে আপনার টোটাল 1000-এর মধ্যে প্রায় 200। তাহলে এই স্লটটাকে টানতে 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 আমি এই পর্যন্ত। এরপরে স্লটটা এক্সাম্পল 95 থেকে 100-র মধ্যে কতজন পাইছে, মাত্র ধরেন এক্সাম্পল জন পাইছে, এটাকে টেনে টেনে এই পর্যন্ত উঠাইলাম, 30 বরাবর করলাম। করবো হিস্টোগ্রামের ব্যাপারটা হচ্ছে যতগুলো অবজারভেশনটা আমি এই বাম পাশে রাখবো। আর পুরো যে রেজাল্টটাকে আমি একটা গ্রুপে ভাগ করবো। ধরেন 10 দিয়ে যদি করি তাহলে কেউ কত হইতে পারে, এখানে হইতে পারে 50 থেকে 60 একটা গ্রুপ হবে, বা 60 থেকে 70 একটা গ্রুপ হবে, 70 থেকে 80 একটা গ্রুপ হবে। তাহলে কি বারগুলো কমে যাবে না? আমার এই যে টাইলস গুলো আর কি যেটা বলতে পারেন, বা বারগুলো কমে যাবে না 10টা করলে, 10 দিয়ে করলে অর্ধেক হয়ে যাবে। ছোট হয়ে যাবে, বারগুলো ছোট হয়ে যাবে। বারগুলো ছোট হয়ে যাবে। মানে বারগুলো ছোট হবে বলতে বারের সংখ্যা কমে যাবে, কিন্তু আমার বারের যে উপরের দিকে উঠবে, মানে এই যে কাউন্ট পর্যন্ত নিতে হবে নাকি, এইটা বড় ছোট হবে। হাইটটা ঠিক থাকবে, তবে মানে কোয়ান্টিটি কমে যাবে। হাইট ঠিক থাকবে কিন্তু বারের কোয়ান্টিটি কমে যাবে। এইটা হচ্ছে হিস্টোগ্রাম এটা একটা গ্রাফ। কিন্তু এটা দিয়ে আমি কি মিন করতেছি দেখেন, আমরা যেটা মিন করার চেষ্টা করছি সেটাকে আমরা তো বুঝতে পারছি। এইটার যে শেপ, এখান থেকে যদি আপনি একটা যদি লাইন আঁকেন, মোটামুটি একটা আমব্রেলা শেপ পাওয়া যায় না, মোটামুটি একটা ফাঁকা হইতে পারে হ্যাঁ, বলছে একটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। তার মানে ভাই আপনারা হয়েছে কিন্তু একটু তুফান আসছিল। আচ্ছা। তো এই যে এইরকম যদি একটা থাকে, বেল কার্ভটা যদি এরকম হয়, তাহলে ধরে নিব এই ডেটা সেটের মধ্যে আউটলায়ার নাই। আউটলায়ার যেহেতু নাই, তার মানে এই ডেটা সেটটা একটার সাথে, মানে এই যে টাইলস গুলো আমি দিলাম, এই যে দাগগুলো দিলাম, একটা টাইলস বানাইলাম বা কার্ড বানাইলাম, একটা কার্ড আর একটা কার্ডের সাথে যে মাঝখানের যে দূরত্ব বা ডিস্ট্রিবিউশনটা, এটা খুব আহামরি আপস এন্ড ডাউন হয় নাই। ধরেন এক্সাম্পল, এই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে জামাতের ভোট হচ্ছে কত, যে 60, হঠাৎ করে আধা ঘন্টা পরে এটা হয়ে গেছে কিসের, আপনার ভোট হয়ে গেছে এই হঠাৎ করে। তো মাঝখানে এগুলো পুরা গ্যাপ। এই যে ডিস্ট্রিবিউশন কিন্তু নর্মালি হয় নাই, কোনোভাবেই ওই রেজাল্ট নর্মাল ডিস্ট্রিবিউশনে পড়ে না। মানে স্ট্যাটিস্টিক্স বলে দেয় এখানে ওদের ক্যালকুলেশন ইরর ছিল। আমরা এখান দিয়ে কি বের করতেছি, এই জিনিসটা পাচ্ছি। এখন যদি ইরর থাকে তখন কি হবে, বা কোনো আউটলেট থাকে তখন এটা কম, এটা বেশি। এক্সাম্পল, একজন ব্যক্তি সে ধরেন পাইছে হচ্ছে 1000, কারণ এখন 1000 যদি হয়, গ্রাফটা কই যাবে, এখানে একটা গ্রাফ বার, একটা যে কোনো একটা বার বানাবো, লম্বা হয়ে উপর উঠবে, এটা সব ছোট হয়ে যাবে না? চিন্তা করেন, এখানে যদি আমি, এখানে তো 250 লিখছি, তার মানে 1000 করতে হলে কিন্তু আরো একটু বড় হবে। তার মানে কি এটা আরো বড় হবে, এরকম হয়ে যাবে না একটা? তখন কি কোনোভাবে এটা কি আমব্রেলা শেপ আসবে? না ভাই, তার মানে ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না। সো ভাইয়া, অলওয়েজ আমব্রেলা মানে সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন?
যদি আমব্রেলার একটা শেপ পান, একটা মানে এক্সাক্ট আমব্রেলা কখনোই হবে না সিমুলেশন ডেটা সেট ছাড়া, কিন্তু কাছাকাছি। যদি আপনি এইখান থেকে একটা দাগ দেন, এই বরাবর একটা দাগ দেন, তাহলে একটা মোটামুটি একটা শেপ পাওয়া যায়, কাছাকাছি একটা শেপ পাওয়া যায়। তখন ধরে নিব যে ডেটা সেটটার, আর ডেটা সেটটার হচ্ছে যেই পাশটা স্পাইকটা বেশি থাকে না, ধরেন এখানে স্পাইকটা কোন দিকে বেশি আছে, এই জায়গাটা বেশি না হাইটটা, জি, জি, জায়গা বেশি। এই জায়গাটা বেশি, তার মানে এই জায়গার যে মানটা, এই মানটা হচ্ছে মূলত আপনার মিডিয়ান। এই দেখেন আমরা মিডিয়ান কি বলছিলাম, 84 না? তার মানে কি এই এই যে মানটা, এই মানটা হচ্ছে median। তার মানে বলে নিচ্ছে, ও বলতেছে যে তোমার এই ডেটা সেটের মেজরিটি ডেটা 84-এ যেয়ে পড়ে গড়ে। আমরা চলেন একটু মিলাই দেখি, পুরোটাকে ভাগ করলে এবারে দেখেন, এইটা যদি হয় 200 থেকে 250 মানে তো 200, তার মানে কি 22%। 75 থেকে 88 হচ্ছে 200, তার মানে 22 আর 200 কত, 42%। আপনার এই পুরো ডেটা সেটটার 42% ডেটা আপনার পুরোপুরি অ্যাডজাস্ট করতে জায়গায়, আর বাকিগুলো হচ্ছে অন্য অন্য জায়গায়। তার মানে কি 42% হচ্ছে এখানে বেশি বেশি মেজরিটি অংশ, রাইট? এজন্য এই মিডিয়ান কথাটা বলতে গেলে 42% মানে মানে এইটা কত, 200 না? 200 বরাবর আছে না? জি তার মানে এটা যেহেতু আমার অবজারভেশন কত 1000-এর মধ্যে, তাহলে হ্যাঁ 1000-এর মধ্যে 200 মানে কত, 220%। 20%। আর উপরেরটা হচ্ছে 200 আর 250-এর মাঝখানে, ধরে নিলাম এটা 220 বা 230 হবে, হ্যাঁ ধরে নিলাম। 220। তাহলে আগেরটা ছিল 200 এবং পরেরটা 25%। 230, বা তাহলে কত হলো, 23%। 23 আর 20 কত, 42 বা 23। 43%। 43%। তার মানে ও আচ্ছা, আপনার মেজরিটি ডেটা 43 কি ওভারঅল স্পেক্টে কি এটা মেজরিটি না, হাইস্ট মার্ক? কারণ কিন্তু ভাই এটা 43% হাইয়েস্ট ডেটাকে, মার্ক তো, সরি ভাই, এটা তো হাইয়েস্ট মার্ক বলা যায়, কিন্তু এটাই মেজরিটি কি করে বুঝতেছেন? এটা আমরা একটু পরের গ্রাফটা একটু দেখাচ্ছি। আমি ফ্রিকোয়েন্সি করলাম, এটা কি ফ্রিকোয়েন্সিতে টেবিলে কনভার্ট করলাম, দেখেন তো আপনার দেখাচ্ছে 5% লেস দেন 50 1%, আর লেস দেন গ্রেটার দেন 95% 94%, 70 to 80 কত 20% আসছে, 80 to 85 হ্যাঁ, কারেক্ট। 22%, খেয়াল করছেন? তার মানে আমি যদি বলি যে 70 থেকে 90, এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মানই বেশি, বা আমি যদি বলি যে 75 থেকে এক্সাম্পল ধরেন 70 থেকে 90 ধরি, তাহলে আমার পুরো ডেটা সেটটা দেখেন তো মেজরিটি আসে, এখানে কত আসতেছে 10 20 50 60 60, তারপর হচ্ছে আপনার 60 64 67%। দেখেন তো এই 70 থেকে 90, এই মানটা হচ্ছে 67 জন মানুষ, তাদের এই 1000-এর মধ্যে 67%-এর রেজাল্ট হচ্ছে 70 থেকে 90-এর মধ্যে। ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারলাম। এবার ওইটার মধ্যে যদি আপনি আবার ভাগ করেন যে এই 70% মধ্যে কাদের রেজাল্ট বেশি সবচেয়ে, দেখেন তো 80 থেকে 85-এর মধ্যে না? 20%। এই জন্য এটার মিডল পয়েন্টটাকে ধরছে 22, মানে 84 আসছে এভারেজে। আমি কিন্তু ভাই জাস্ট ক্যালকুলেট মানে একটা ধারণা করে কথা বলতেছি, জাস্ট ধারণা দিয়ে বলতেছি বোঝানোর জন্য। এটাকে যদি আপনি ডিস্ট্রিবিউট করতেন 1000-কে, হয় শুরু থেকে ধরেন এক্সাম্পল আপনি সবচেয়ে কম যে মার্ক আছে মার্কে আপনি আপনি হচ্ছে সবার উপরে, ধরেন হচ্ছে কেউ পাইছে 45, বেশি গেছে ধরেন 100। এবার আপনি সাজাচ্ছেন 1 নাম্বার রোল 45, 2 নাম্বার রোল নাম্বার এক্সাম্পল এত পাচ্ছে 47 48 করে 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 লাস্টে 100। এই 1000-কে যদি আপনি ঠিক মাঝখান দিয়ে একটা কাগজ চিন্তা করেন, একটা ফোল্ড করেন, ভাঁজ করেন, এই যে মাঝখানের যে নাম্বারটা আসবে, নাম্বারটা হচ্ছে 84। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা এটাকে আরেকটু বিস্তারিত পরে দেখব। আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। ধরেন আমরা তো প্রচুর অ্যানালাইসিস করি রেগুলার বেসিসে, কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়। এখন একটা কমন এক্সাম্পল, আমি সবসময় এক্সাম্পলটা দিই। ধরেন একটা ডেভেলপার কোম্পানি একটা স্পেসিফিক এরিয়াতে কোনো একটা ল্যান্ড ডেভেলপ করবে,
কন্ডিশন হচ্ছে ও যেই এরিয়াতে ল্যান্ড ডেভেলপ বা একটা বিল্ডিং করবে, অ্যাপার্টমেন্ট করবে, ওই স্টেটের লোক, ওই স্টেটের বাইরের কোনো লোক বা ওই এরিয়ার বাইরের কোনো লোক এই জায়গার অ্যাপার্টমেন্ট কিনতে পারবে না। এটা হচ্ছে মানে তাকে অবশ্যই ওই ওই ওয়ার্ডের হইতে হবে বা ওই ইউনিয়নের হইতে হবে, এর বাইরে কেউ কিনতে পারবে না। এখন ডেভেলপার কোম্পানি তার মার্কেটিংকে পাঠাইলো বা সার্ভে টিমকে পাঠালো যে দেখো তো ওই এরিয়াতে আমরা আসলে 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে যে আমরা এরকম একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট বানাই, এই স্টুডিও অ্যাপার্টমেন্টটা এভারেজে ধরেন সেল করব 20 লাখ টাকা বা 25 লাখ টাকা করে সেল করব। তো আমরা এটাকে আবার ইনস্টলমেন্টে নিব। তো আমাদের ইনস্টলমেন্ট মাসে মাসে মাত্র 25,000। তো 25,000 করে মানুষ ইএমআই দিতে পারবে কিনা এটা জানার জন্য আসলে আমার জানতে হবে যে ওই এলাকার মানুষের গড় ইনকাম কত, মানে গড়ে অ্যাভারেজ কেমন ইনকাম করে। এটা যদি জানতে পারি, যদি দেখি যে ম্যাক্সিমাম মানুষ গড়ে 1 লাখ টাকার উপর ইনকাম করে, তাহলে ধরে নিব যে হ্যাঁ সেই 25,000 একটা দিতে পারবে। তাহলে আমি ওই জায়গায় মানে ফ্ল্যাটটা ডেভেলপ করার জন্য আমি জায়গা নিব এবং বিল্ডিং, এবং এটা করলে আমার মোটামুটি এখন এই ডিসিশনটা সে ম্যানেজমেন্ট দিল। এই ডিসিশনটা এক্সিকিউট করার জন্য ফিল্ড লেভেলের লোকজন ফিল্ডে গেল, ওই এলাকাকে সার্ভে করা শুরু, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং মেথড নিল। যে একটা সিলেক্টিভ এরিয়া থেকে জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম কি, আপনার আমরা একটা সার্ভে করতেছি, আমরা তো এলাকায় একটা ফ্ল্যাট কিনবো, মানে বিল্ডিং বানাবো যেখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট থাকবে। তো আমরা এটাকে 25,000 এভারেজ সেল করবো, বাট আমি একটু আপনার ইনকাম জানতে চাচ্ছি গড়ে রেজাল্টটা বোঝার জন্য আপনার মান্থলি ইনকাম করতে। এখন মাসুম বিল্লাহ সান্নি বললো, ভাই আমার মান্থলি ইনকাম 25,000। আলামিন বললো, ভাই আমার 30,000 টাকা। সে বললো আমার গড়ে 45, সে বললো 25, সে বললো 50, সে বললো 35, তো ভাই আমি 15,000 টাকা কামাই। হুম, আমি দারোয়ানের চাকরি করি। আচ্ছা আমি কি করি, আমি দোকানদারি করি, গড়ে তরকারি বিক্রি করে 25,000। আরেকজনকে দেখা হলো, ভাই আপনার কত, সে বললো যে আমার হচ্ছে 10 লাখ টাকাই। সে মোটামুটি ওই এরিয়াকে পুরো এরিয়া ওয়ান টু ওয়ান সার্ভে না করে সে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে সে 10-12 জন সিলেক্ট করলো, মানে একটা ধরলাম রিপ্রেজেন্টেটিভ একটা স্যাম্পল নিল। বাংলাদেশে সবচেয়ে চুরি হয় এই জায়গাটায়, সার্ভে মানে অ্যানালাইসিস করার জন্য এই ধরনের চুরিটা হয় এই জায়গাটায়। তো এই রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নেয় না এক নাম্বার, আর সিলেক্টিভ স্যাম্পল নেয় তাদের মতো করে। তো যার জন্য এই যে স্ট্যাটিস্টিক্স গুলো শো করে, তো পুরোটাই হচ্ছে তো রিপ্রেজেন্টেটিভ হয় নাই। প্রথমত এক্সাম্পল সে নিল, এক্সাম্পল ধরে নিলাম, আমরা এখানে ধরে নিলাম যে সে এক্সাম্পল নিচ্ছে, যে রেজাল্ট আসছে রেজাল্টটাকে সে কি করলো, সে করে সে শুধু অ্যাভারেজ পারে, জাস্ট ইকুয়াল টু অ্যাভারেজ লিখে রান করলো। আসলো কত, 12,50,000, মানে সরি 1,38,000 টাকা আসছে অ্যাভারেজ। কিভাবে আসছে, এই 9 জনকে যে 9 জন, এই 9 জন ব্যক্তির যে সার্ভে নিছে, সার্ভে ফলাফল যোগ করে হচ্ছে 12,50,000 টাকা আসছে। এটাকে ভাগ করছে 9 দিয়ে, গড় আসছে হচ্ছে 1,38,000। সে এখন কি করছে, বসকে গিয়ে বললো, বস আপনার কথা সঠিক, এই এলাকার মানুষের গড় ইনকাম 1,38,000 টাকা। তো এই এলাকায় আপনি চাইলে যদি একটা দেখেন 50 কোটি টাকা বা 10 কোটি টাকা ইনভেস্ট করে একটা বিল্ডিং করেন, কন্ডোমিনিয়াম বানান, তাহলে সেক্ষেত্রে এক্সাম্পল দেখা যাচ্ছে যে আপনি অ্যাপার্টমেন্ট সেল করলে মোটামুটি মাসে 25,000 করে ইএমআই দিতে পারবে ইজিলি, কারণ মানুষের গড় ইনকাম 1,38,000। এখন শুধুমাত্র এই ফাংশনটা সে জানে, আর কিছু জানে না। এইটার উপর বেস করে বস কি করলো, ইনভেস্টমেন্ট করে বিল্ডিং। আপনার কি মনে হয় তার ইনভেস্টমেন্টের টাকাটা উঠবে এরিয়াতে? অবশ্যই না ভাই, এখানে তো আউটলায়ার আছে। এক্স্যাক্ট, কারণ এই অ্যাভারেজ ফাংশনটা আউটলায়ার দ্বারা প্রভাবিত হয়। এই জন্য কি করলো, এই জন্য আরেকজন কি করলো, আরেকটা টিম সে সার্ভে করলো, সেম সার্ভে সে সার্ভে করে কি বের করলো, যে এখানকার দেখলো যে না আমি তো অ্যাভারেজ পাইছি এটা। ওই যে একটু আগে শুরুতে বলছিলাম আউটলায়ার বের করার 3টা পদ্ধতি, মিন, মিডিয়ান, মুড বা অ্যাভারেজ মিডিয়ান মুড আপনি বের করবেন, করে দেখবেন যে প্রত্যেকের সাথে ম্যাচ করে কিনা। ওই যে একটু আগে ছিল কি বললাম 82 আর হচ্ছে 84, মোরলেস সিমিলার। কিন্তু এইটাকে যদি আপনি হিস্টোগ্রাম করেন, আপনি কি এটা একই রকম বারে পাবেন?
না ভাই, এটা পজিটিভলি স্কিউড অথবা নেগেটিভলি স্কিউড যে করবো। কোনো একটা হবে, আইদার পজিটিভলি স্কুইড হবে অথবা লেফট সাইড অথবা রাইট সাইডে সেই সমানে একটা উপর দিকে হবে একটা, আর বাকিগুলো ছোট ছোট থাকবে। এখন আমরা কি করব, এখানে একটা ফাংশন মিডিয়ান। মিডিয়ান রান করতেছি কিভাবে, আমরা সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় থেকে আমরা সাজাবো ডেটাগুলোকে। সবচেয়ে ছোট থেকে নিলাম 15 থেকে এইবার নিলাম, নেওয়ার পর এই ডেটা সেটটার 50% নিব, এই পাশে 50, মাঝখানের যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে আমার মিডিয়ান ভ্যালু। বুঝতে পারছি? জি ভাই, ঠিক আছে। এখানে তো অল্প কয়েকটা ডাটা, কিন্তু যদি সেটা 1000+ হয় বা আরো অনেক বেশি হয়, তখন আমাদের ইকুয়েশন কি হবে? ইকুয়েশন হচ্ছে জাস্ট ইকুয়াল টু মিডিয়ান লিখে আপনি জাস্ট ইকুয়াল লিখবেন ইকুয়াল টু মিডিয়ান, অথবা মিডিয়ান লিখে আপনার ফাংশন রান করবেন, রেজাল্ট চলে আসবে। আপনার তো এখন তো মানে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথ করে তো আর করা লাগবে না, মিডিয়ান বের করা লাগবে না, আপনাকে জাস্ট দেখতে হবে ফাংশন নামটা। এক্সেলে দিলেই হবে। হ্যাঁ, জাস্ট ইকুয়াল টু মিডিয়ান লিখে রান করে দিলে অটোমেটিক বলে দিবে যে ভ্যালুটা আসবে। এই ভ্যালুটার মানেটা হচ্ছে কি, মানেটা হচ্ছে আপনার পুরো ডেটা সেটের যে সেন্ট্রাল পয়েন্টটা আছে, সেন্ট্রাল পয়েন্টটাকে মানে 50% ভাগ করতেছে, 50% পুরো ডেটা সেটটাকে করে সে জাস্ট সেন্ট্রাল পয়েন্টটাকে নিচ্ছে। এটা কি বুঝতে পারছেন? জি ভাই, ওকে, এবার ঠিক আসছি আছে। মুড। মুড মানে কি, মোস্ট ফ্রিকোয়েন্ট। তো এখানে মুড আসছে কত, 25, মানে 25 সংখ্যাটা বারবার আসছে, এখানে 25, এখানে 25, এখানে 25, তার মানে 25 বলতেছে। এখন এই তিনটা থেকে একটা থেকে একটা দূরত্ব কি সেম? ধরেন মিডিয়ান থেকে মুডের দূরত্ব কত, 5000, কিন্তু এভারেজ থেকে মুডের দূরত্ব কি 5000? অনেক বেশি। বাট এভারেজ থেকে মিডিয়ানের দূরত্ব কি 5000? না, অনেক বেশি। তো তার মানে কি ডেটা সেটের মধ্যে একটা আউটলায়ার আছে। এখান থেকে আমরা বের করতে পারি কি ডেটা সেটের মধ্যে একটা আউটলায়ার আছে। আউটলায়ারটা কোনটা? আমরা যদি বক্স প্লট করি তাহলে এর আগে একটা, এইটা হচ্ছে আউটলায়ার, অতিরিক্ত অংশ। সো এখন যদি মিডিয়ানের যে ভ্যালুটা আসছে আর অ্যাভারেজের ভ্যালুটা আসছে, কোনটা মোস্ট, এখন এখানে ব্যাপারটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স কখনোই 100% অ্যাকুরেট হয় না, কিন্তু আপনাকে অ্যাজিউম করে নিতে হবে কোনটা মোস্ট মানে রিলেভেন্ট। এই রেজাল্টটা রিলেভেন্ট, মানে ওই এলাকার গড় মানুষের ইনকাম হচ্ছে 1,38,000, না ওই এলাকার গড় মানুষের ইনকাম হচ্ছে 30 থেকে 25,000-এর মধ্যে, কোনটা বেশি রিলেভেন্ট? 30 থেকে 25। 30 থেকে 25। 30 থেকে 25। তার মানে এখন সে যদি 25,000 টাকাই আপনার একটা মানে ইনভেস্ট মানে স্টুডিও অ্যাপার্টমেন্টের করে একটা করে ধরেন 100 স্টুডিও অ্যাপার্টমেন্ট করলো, সে তো ওই এলাকার যেহেতু বাইরে কেউ কিনবে না, সে তো ওই এলাকায় সেলই করতে পারবে না। তার মানে তার এই ইনভেস্টমেন্ট কি লস? তার মানে স্ট্যাটিস্টিক্স আমরা বের করব ঠিকই, কিন্তু আমাদের একটা ফাংশনের দিয়ে যদি রেজাল্ট বের করে ফেলি তাহলে কিন্তু আমাদের উত্তরটা সঠিক হবে না, বা প্রবাবিলিটি আছে সঠিক না হওয়ার। বুঝতে পারছি? আমার কথা কি বুঝতে পারছেন সবাই এতটুকু? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাকে বলেন তো আপনাদের মধ্যে এমন অনেকে আছেন না, বা এর আগে ধরেন আজকের আগ পর্যন্ত ডিরেক্ট কোন একটা রেজাল্টের অ্যাভারেজ করে রেজাল্ট বলে দিচ্ছেন, মিন মিডিয়ান মোড চেক না করে, আউটলায়ার চেক না করেন না? জি ভাই। তার মানে কি আপনার রেজাল্টটা কি সঠিক হয়েছে অ্যাকচুয়ালি? দেয়ার ইজ এ প্রবাবিলিটি প্রেডিকশনটা। এইটা হচ্ছে আপনার এই যে মিডিয়ান বা এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন, খেয়াল করছেন? এটা হচ্ছে বেল কার্ভ বা একটা আমব্রেলা শেপ থাকবে। আউটলেয়ার যেটা থাকে, এই আউটলেয়ার হচ্ছে এই যে আউটলেয়ার ডট ডট আকারে থাকে। আউটলেয়ারের ভ্যালু কত? যদি পুরো ডেটা সেটকে 100 করেন, মানে এখান থেকে পর্যন্ত ধরেন 100, তাহলে আউটলেয়ারের মান কত? আউটলেয়ারের মান হচ্ছে 0.35, 0.3, তার মানে কত? 0.70। মানে কি 99.3% হচ্ছে আপনার অ্যাকচুয়াল ডাটা, আর 0.375% আপনার হচ্ছে আপনার আউটলায়ার ডাটা। তার মানে 100 জনের মধ্যে 99 জনই বলতেছে যে এটা ভালো আর একজন বলছে খারাপ, তাহলে আপনি কোনটাকে ভোট দিবেন? 100 জনের মধ্যে 99 জন বলতেছে আমরা সবাই পিজা খাবো, একজন বলছে কাচ্চি খাবো, তাহলে কোনটা আনবেন আপনি সবার ক্ষেত্রে? পিৎজা। তো মেজরিটি মেজরিটি অংশ মানে কত? 99.7
3%। তো আপনার অ্যাকচুয়াল ডেটা সেট হচ্ছে এইটা, আউটলায়ার হচ্ছে যে, এই জন্য আমরা কি করি, এই আউটলায়ারটা বাদ দিয়ে ক্যালকুলেশন করি। আর আউটলায়ার বাদ দিয়ে ক্যালকুলেশন করার একটা সহজতম উপায় হচ্ছে, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে গেলে আমরা শুধুমাত্র আউটলায়ার থাকুক না থাকুক টেনশন নাই, মিডিয়ান ভ্যালুটা নেই। আমি কখনোই অ্যাভারেজ নেই না। যখন আমার খুব তাড়াহুড়া থাকে কাজ করার ক্ষেত্রে, আমি কখনোই অ্যাভারেজ করি না, median করি। কারণ অ্যাভারেজ করতে গেলে আবার আউটলায়ার চেক করো, ডিরেক্ট মিডিয়ান ভ্যালু নিয়ে করে ফেলি। মুড কেন ইউজ করেন না? হ্যাঁ, মুড, মানে প্রশ্ন, মিন, মুড, মিডিয়া আছে না, বোঝা যাচ্ছে যে মাছ, মানে আপনি মিডিয়ামটা ইউজ করছেন, আরেকটা আছে না মুড মনে হয়। হ্যাঁ মুড। হ্যাঁ, এটা কেন ইউজ করেন না? এটা ইউজ করি সাধারণত, করেন মডটা না। ওরকম ভাবে লাগে না। সাধারণত আমরা ফ্রিকোয়েন্সি বের করার ক্ষেত্রে টেক্সট ভ্যালু বা এই ধরনের ক্ষেত্রে মড ইউজ করি। মানে আমার কিন্তু যদি ধরেন অনেক ডেটা থাকে, ধরেন এখানে 1000টা ডেটা থাকতো, আপনি এখানে মোডটা কি করে বের করতেন? আমি যদি মড লিখে ইকুয়াল টু মড লিখে ইন্টার দিই, তাহলে আমার অটোমেটিক বলে দিবে যে মড এক্সেলে, এক্সেলে। হ্যাঁ, এক্সেলে। ওকে, বুঝতে পেরেছি। জাস্ট ইকুয়াল টু মড লিখলে বলে দিবে এটা এই 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 বলে দেবে। 1 লক্ষ ডেটার মধ্যে মড মিন মানে মানে এখানে ম্যানুয়ালি কোনো কিছু করার কোনো সুযোগ নেই, না এক্সেলে না সবকিছু করতে পারবো। কোনোটার মধ্যে ম্যানুয়ালি করার সুযোগ নেই। লক্ষ লক্ষ ডেটা আপনি কেমনে করবেন? ওকে। আচ্ছা তো ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। হুম। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে মিসিং ভ্যালু যে যখন আমরা ফিল আপ করি তখন মিন দিয়ে করব, কিন্তু মিন তো ভাইয়া আউটলায়ারের প্রতি সেনসিটিভ না, তখন আমরা যদি মিডিয়ান দিয়ে করি তাহলে ভালো না? সবসময় ভালো, মানে সেফ সাইডে থাকলাম আমরা ওই যে বললাম ভাই, মিডিয়ান আমি দিয়ে। মেজরিটি টাইমে মিডিয়ান দিয়ে কাজ করি, কিন্তু ফাংশনের নাম হচ্ছে মিন রিপ্লেসমেন্ট। মিন মানে অ্যাভারেজ। কেন? কারণ আপনি যখন কোনো মেশিন লার্নিং বা মানে প্রিডিকশন করতে যাবেন, কখনো প্রিডিকশন আপনার কখনো অ্যাভারেজ ডাটা নিয়ে কাজ করে না, মানে সরি মিডিয়ান ডাটা নিয়ে কাজ করে না। প্রিডিকশন সবসময় অ্যাভারেজ ডাটা নিয়ে কাজ করে। আর অ্যাভারেজ ডাটা যদি আউটলায়ার থাকে তাহলে প্রিডিকশন ভুল আসবে। এই জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আগে ডেটা সেট ক্লিন, আমার কাজ হচ্ছে আগে ডেটা সেটটাকে করা, তারপর হচ্ছে আমার আমরা বাকি কাজগুলো করি। এই জন্য সবসময় অ্যাভারেজের কথাই বলে। ইভেন তো মেশিন লার্নিং বা বিভিন্ন মডেলে মিডিয়ানের কোনো ভ্যালুই নেই, সবসময় অ্যাভারেজের ভ্যালু। তাহলে তবে আউটলায়ার গুলো সরায় দিলে আর কি মিন ইউজ করতে পারবো, তাই তো? এই জন্যই ডেটা ক্লিনিংটা দরকার, তখন মিন রিপ্লেসমেন্ট করতে পারবো। আর নর্মালি মানে কুইক কাজ করার ক্ষেত্রে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে মিডিয়ান ইউজ করে থাকি। এখন ভাই ব্যাপারটা হচ্ছে খুব হাই প্রিসিশনের কাজগুলো করার ক্ষেত্রে মিন মিডিয়ান এই ধরনের ইস্যুগুলো লাগে। আর ডে টু ডে লাইফে যেসব নর্মাল কাজগুলো করি ওই ক্ষেত্রে আমার পার্সোনাল ক্ষেত্রে আমার এতটা ইফেক্ট লাগে না। এখন ধরেন খুব ফ্যাটাল ইরোর কোনো একটা ঘটনা চলে আসলো, ধরেন আপনার এই এই ওষুধের ধরেন মিন ভ্যালু এত, মিডিয়ান ভ্যালু এত, মানে ফ্যাটাল রেট এত, এভারেজে মরবে এত, সে কিন্তু 0.1% হলেও কিন্তু ম্যাটার করে। এখন বিজনেস ভ্যালুর ক্ষেত্রে, বিজনেস এটার ক্ষেত্রে এতটা অনেক ম্যাটার করে না। তো আমরা এখন চলে যাই হচ্ছে, আমরা কি কোথায় ছিলাম, আমরা 3টা জিনিস শিখলাম, এইখানে 3টা জিনিস শিখলাম। এই যে সামারি স্ট্যাটিস্টিক্স দেখলাম, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি শিখলাম। এখন আমরা দেখবো মেজারমেন্ট অফ ডিসপারশন। ডিসপারশনটা বোঝার আগে আমরা একটু এটা একটু দেখি। এখানে হচ্ছে আপনার যে একটা ব্যক্তি, সে আপনার টানা কয়েক সপ্তাহ পরিমাণ পড়াশোনা করছে, ওই পড়াশোনার একটা রেকর্ড আছে, ওই রেকর্ডের একটা রেজাল্ট এখানে এখানে দেখাচ্ছে। হচ্ছে আপনার মিন অ্যাভারেজ হচ্ছে 13 ঘন্টা, ফুড হচ্ছে 9 ঘন্টা, আর মিডিয়ান হচ্ছে 12 ঘন্টা, আর তার রেঞ্জ হচ্ছে 11। এখানে রেঞ্জ দিয়ে আমি কি বুঝলাম, যে মিনিমাম 11 ঘন্টা সে পড়াশোনা করছে, রাইট? যেদিনই পড়ুক না কেন গড়ে আবার গড় ভ্যালু হচ্ছে 11 ঘন্টা, 9 ঘন্টা। সরি মানে এখানে হচ্ছে অ্যাভারেজে আপনার 13 ঘন্টা পড়াশোনা করছে। আর মিডিয়ান ভ্যালু যদি মিডিয়ান করি, আবার মিডিয়ান ভ্যালুটা নেই, হচ্ছে 12 ঘন্টা পড়াশোনা করছে। আর সে ম্যাক্সিমাম মুড মুড ভ্যালুটা যদি বলি, প্রায় সময় সে 9 ঘন্টা করে পড়ছে। আর তার পড়ার যে রেঞ্জটা, মানে সে মিনিমাম কত ঘন্টা, মানে তার পড়ার যে রেঞ্জটা কত, রেঞ্জটা হচ্ছে 11, তার মানে সে অ্যাটলিস্ট 11 ঘন্টা পড়াশোনা করে তখনই করছে, তার রেঞ্জ হচ্ছে 11। এইবার আমরা চলে আসি ডিসপারশন।
নির্বাসনের ক্ষেত্রে আমরা এখানে এক্সাম্পলটা আমরা তুলনা করা, এটা কম বললাম, দুইটাই কোয়ালিটি চেক। যে একটা স্কুলের প্রাইমারি স্কুলের মানে একটা স্কুলের টিচার সে ক্লেম করতেছে যে তার স্কুলের বাংলা তার স্কুলে স্টুডেন্টদের কোয়ালিটি খুব ভালো, তারা বাংলায় যতটা দক্ষ অ্যাজ ওয়েল এস ইংলিশেও ততটা দক্ষ। কেন? কারণ ওই ক্লাসের স্টুডেন্টদের বাংলার রেজাল্টের গড় এবং ইংলিশের রেজাল্টের গড় সমান আসছে। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টটাকে আপনাকে প্রুফ করতে হবে। আপনি কি অ্যাগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন? প্রুফ করবো কিভাবে? প্রুফ করার জন্য আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমরা দেখলাম যে তার রেজাল্ট কত। দেখলাম যে শাহাদাত হোসেন ৭৫, ৭২, ৬৮ করে করে সবার বাংলার রেজাল্ট হচ্ছে করে। আর এর এর ওই একই ছাত্রের ইংলিশের ৯৪, ৯৬, ৪৭, ৫৫ তাদের গড় করলো, তাদের গড় ৭০, এভারেজ ৭০ আসছে। তার মানে কি আমি বলতে পারি, ক্লেম করতে পারি যে ছাত্রই দুইটা ক্লাস সাবজেক্টেই একই ছাত্রের দুইটা সাবজেক্টেই তার সমান পারদর্শিতা? এটা ক্লেম করতে পারি কি পারি না, এটা বের করার জন্য আমরা যেটা করতেছি, আমরা এখানে একটা বেসিক ম্যাথ করবো। এটাকে প্রথমে একটা সরল রেখা আনবো। আমি একটা সরল রেখা আঁকলাম। এই সরল রেখার মধ্যে যে ৭০কে আমি এখানে একটা দণ্ডমান করলাম বা একটা ভ্যালু দিলাম। এবার আমি এই ডেটা সেটটাকে আমি বসাচ্ছি ৭৫, ৭২, ৭৩, এরপর হচ্ছে কত ৬৮, এরপরে কত ৬৭, এরপরে হচ্ছে ৬৫। তার মানে এটা এখন আপনি ঠিক একইভাবে পরের 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 রেজাল্টটাকে আমি সরল রেখার মধ্যে বসাই। বসানোর পরে দেখতেছি এইখানে ৩টা, এইখানে ৩। এখন দেখেন তো কোন কোন দুইটা মোটামুটি দূরত্ব কম? সেন্ট্রাল থেকে কার দূরত্ব কম? কোনটা? এইটার না এইটার? বাংলা। বাংলার দূরত্ব কম। আমি যদি গ্রাফটাকে হাইড করতাম তাহলে কি ডিরেক্টলি বোঝার কোনো উপায় ছিল জি না। না? তার মানে এই গ্রাফটা, এই সরল রেখাটা দিয়ে সেন্ট্রাল পয়েন্ট থেকে বাংলার দূরত্ব কম ইজিলি দেখা যাচ্ছে। আবার আমি যদি বলি পারস্পরিক দূরত্ব কম কোনটার বেশি? বাংলার বেশি, ইংরেজির কম। পারস্পরিক দূরত্ব বাংলার বেশি, ইংলিশের কম। আবার সেন্ট্রাল পয়েন্টের কাছাকাছি কে বেশি, বাংলা না ইংলিশ? বাংলা। বাংলা। এখন আমরা যদি হাইয়েস্ট ভ্যালু কত ভাইয়া এখানকার, এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে ৭৫ আর লোয়েস্ট ভ্যালু কত ৬৫। তাহলে এইটার রেঞ্জ কত ভাইয়া? 10। ১০। আচ্ছা, ইংরেজির রেঞ্জ কত? হাইয়েস্ট ভ্যালু কত ৯৯ বা ৯৬ আর লোয়েস্ট ভ্যালু কত ৪৩। এর রেঞ্জ কত ভাইয়া? 43। ৪৩। কোনটা রেঞ্জ বেশি? ইংলিশে। ইংরেজির। তার মানে যার রেঞ্জ বেশি সে ভালো না যার রেঞ্জ কম সে ভালো? যার রেঞ্জ কম। তার মানে যদি কম্পেয়ার করি, যার রেঞ্জ কম সেই তো তুলনামূলক ভালো, তার কোয়ালিটি বেটার। তার মানে জিরোর কাছে কাছাকাছি কে? ১০ বেশি জিরোর কাছে আর ৪৫ জিরোর কাছে? আলটিমেটলি ১০। তার মানে এই সংখ্যাটা জিরোর যত বেশি কাছে থাকবে ওই মডেলের বা ওই ডেটা সেটের রেজাল্টটাকে আমি কম্পেয়ার করতে চাই। তার মানে এখানে কি আমি এটা দিয়ে বলতে পারি না যে বাংলার বরং বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে বাংলার দূরত্ব কম, ইংরেজির দূরত্ব বেশি? আমরা এটাকে আরেকটু ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখি। ম্যাথমেটিক্যালি প্রুফ করব। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে সরল রেখাটা আঁকলাম, সরল রেখা থেকে সেন্ট্রাল পয়েন্ট নিলাম, সরল রেখা থেকে মানে আমি এভারেজ থেকে বিয়োগ দূরত্ব বের করতেছি। মানে
এই যে মার্কটা আছে, এই মার্কটা কি করছি, এভারেজ থেকে মার্কটা বিয়োগ করছি, তাহলে কত আসলো, 75 মাইনাস 70 5, এবার 72 মাইনাস 68 মাইনাস 2, 5 মাইনাস 5, এভাবে করে আমরা বের করলাম। এই যে মানটা আসলো, এই মানটাকে আমি ধরে নিলাম যে সব হচ্ছে পজিটিভ ভ্যালু, কোনো নেগেটিভ ভ্যালু নাই, এই পজিটিভ ভ্যালু সব। এইটাকে আমি কি করলাম, এভারেজ করলাম। এভারেজ করলে কি আসছে, 0.33। সেম ভাবে যদি আমি এই কাজটা ইংলিশের ক্ষেত্রে করি, তাহলে ওই এভারেজ কত, 70। তাহলে হাইস্ট মার্ক থেকে 70 দূরত্ব কত, 23, 26, 27, 23, 19, 20। তাহলে এদের যদি আমি আবার ওই যে মানে ভ্যালু বের করি, কত আসবে, 23। তার মানে এই যে 3.3 আর এই যে 23, এটা দিয়ে কি বোঝাচ্ছে যে বাংলায় একটা ছাত্রের যে মার্ক আরেকটা ছাত্রের মার্কের সাথে তাদের গড় দূরত্ব 3। তার মানে তারা গড়ে 3 ভোটের ব্যবধানে হেরে গেছে, আর এইখানে তারা হচ্ছে গড়ে 23 ভোটের ব্যবধানে হারছে। বা এটা বলতে পারি, একটা ছাত্র থেকে আরেকটা ছাত্র তার যে দূরত্ব, মেধার দূরত্ব 3, আর এই সাবজেক্টে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্ট মানে ছাত্রের মেধার গড় দূরত্ব 23। আমরা কি এটা বুঝতে পারছি? জি ভাইয়া। ধরেন একই সেলস পারসন, সেও 70টা সেল করছে, তার গড় সেল 70টা, আরেকটা সেলস পারসন গড় সেল, একজনের ভ্যালু 3, একজনের ভ্যালু 23। কাকে আপনি ফার্স্ট হিসাবে মানে আপনি নমিনেটেড করবেন, যার ভ্যালু 23 না যার ভ্যালু 3? Which one? যার ভ্যালু 3.3 তাকে আপনি ফার্স্ট বলবেন, মানে তাকে সিলেক্ট করবেন, না যার ভ্যালু 23 তাকে সিলেক্ট? ভাইয়া আরেকবার একটু বলা যাবে এটা, যদি একটু সংক্ষেপে আরেকবার একটু আচ্ছা, রিপিট করেন? দুইজন সেলস পারসন, আপনার যে তাদের সেলস পারসনের যে কোনো একজনকে আপনার সিলেক্ট করতে হবে, অ্যাজ এ মানে অ্যাওয়ার্ড দিতে হবে। দুজনেরই গড় সেল 70। এখন আপনি কাকে অ্যাওয়ার্ড দিবেন, এবং অ্যাওয়ার্ড দিবেন ভালো কথা, এখন কি করছেন আপনি, এটা বের করছেন যে গড় থেকে মার্ক বিয়োগ করে করে আপনি এবিএস মানে মিন ম্যাড বের করছেন, মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা বের করছেন। বের করে দেখলেন যে সেলস পারসন 1 এর মিন ভ্যালু হচ্ছে আপনার 3.3, আর সেলস পারসন বি এর মিন ভ্যালু হচ্ছে 23। এখন দুজনের বাট এভারেজ সেম, এখন দুজনের মধ্যে কাকে আপনি সিলেক্ট করবেন ফর দ্য অ্যাওয়ার্ড, হু ইজ দ্য বেস্ট সেলস পারসন? হ্যাঁ, মাইনাস যেগুলো আছে যেমন -2, -5, -3 এগুলো কি? আচ্ছা ভাইয়া, 70 থেকে 68 বিয়োগ করলে কত হয়? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন বুঝছেন? এই দেখেন মানে কি, মার্ক মাইনাস এভারেজ, রাইট? 70 থেকে এভারেজ কত ভাইয়া, 70 না? হ্যাঁ, হ্যাঁ 70। তাহলে 70 থেকে তার মার্ক থেকে যদি 70 বিয়োগ করি কত থাকে, 5 হয় না? ঠিক আছে। ওকে, এইটাকে আমি জাস্ট হ্যাঁ, বোঝানোর যার জন্য। মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা কম হবে তাকে আমরা বেস্ট হিসেবে সিলেক্ট করব। কেন ভাইয়া? হ্যাঁ, 23 যা হচ্ছে ডেটা পয়েন্ট এভারেজ ডেটা ওই পয়েন্টগুলো এবিএস তাকে আমরা দিচ্ছি। কাছাকাছি আছে না তাদের। আচ্ছা ভাইয়া বলছেন, আরেক ভাইয়া বলতেছেন 23 যে যার, তাকে আমি অ্যাওয়ার্ড দিব, রাইট? হ্যাঁ, আচ্ছা, প্রথমত আপনি ভাইয়া 23 যে বলছেন, আপনি বলেন কেন তাকে অ্যাওয়ার্ড দেব? কারণ সে এভারেজ থেকে 23 বেশি। আচ্ছা ওকে, আর ভাইয়া আপনি যে বললেন 3.3 কেন দিব ভাইয়া বলেন? কারণ ভাইয়া দেখেন এভারেজ থেকে ভ্যালুগুলা স্ক্যাটার্ড অবস্থায় আছে, ডেটাগুলা একে অপরের থেকে মানে বিক্ষিপ্ত অবস্থায় আছে, আচ্ছা ডেভিয়েশনটা বেশি। আচ্ছা ওকে, এইবার চিন্তা করেন তো ভাইয়া, এটা হচ্ছে মাসের 1 তারিখ, এটা হচ্ছে মাসের মানে প্রথম সপ্তাহ বা মাসের 1 তারিখ, 7 তারিখ মানে 5 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, এরপর হচ্ছে আপনার এই যে দূরত্ব মানে 3, সে প্রতি 3 দিন পর পর একটা করে সেল করছে, এবং তার সেল ভ্যালু হচ্ছে 70টা।
আর সে হচ্ছে প্রথম দিন থেকে ওই মাসে 23 দিন পরে একটা, প্রথম মাসে প্রথম দিন সেল করছে 50টা, পরের পর সেল করছে 20টা, এভারেজে 70টা হয়ে গেছে যোগফল। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে কোন সেলস পার্সনটা মোর মানে কনসিস্টেন্সি কার ভালো, যে প্রতি 3 দিন পর কন্টিনিউ সেল দিছে, নাকি না সে যে মাসের শুরুতে একটা সেল আর লাস্টে একটা সেল দিয়ে এভারেজ মিলাই দিছে, কোনটা ভালো? 3.3 যেটা ওইটা। কন্টিনিউয়াসলি যে সেলটা দিছে। আচ্ছা, এইখানে একটা ব্যক্তি সকাল 8টায় আসছে, প্রতিদিন 8:30 8:30 8:30, মানে তার প্রতিদিনের সাথে প্রতিদিনের গড় ডিস্টেন্স হচ্ছে ধরেন 15 মিনিট। মানে সে রেগুলার অফিস করে, কিন্তু মোটামুটি যখনই আসুক 15 মিনিট আগ পরে আসে, কখনো 15 মিনিট আগে আসে, কখনো 15 মিনিটের মধ্যে আসে, কখনো 15 মিনিট পরে আসে, বাট এর মধ্যে হয় না। আর এই লোকের গড় হচ্ছে 23 মিনিট, মানে হুইচ দ্য মোস্ট পাংচুয়াল এমপ্লয়ি? যে 15 মিনিট পর বা আগে আসে এরকম। তার মানে যার হচ্ছে 3.3 আর যার হচ্ছে 23.3। আমার কথা কি বুঝতে পারছি? আচ্ছা, না, যার টাইম এভারেজ ডিফারেন্স হচ্ছে গিয়ে এভিএস হচ্ছে 3.3, সে পাংচুয়াল। এ পাংচুয়াল, রাইট। আচ্ছা, বাট দুজনে কিন্তু এভারেজ ইন টাইম কিন্তু 9:30। কিন্তু একজনের তো দেখা যায় যে 23 মিনিট আগে আসছে, সেটা তো পাংচুয়ালিটি না, আবার 23 মিনিট পরে আসছে সেটাও পাংচুয়ালিটি না। আপনি 23 বাট মিনিট যদি এভাবে না, কাছাকাছি থাকে তাহলে সে পাংচুয়াল। হ্যাঁ হ্যাঁ, এইভাবে চিন্তা না করি, মনে করেন কেউ একজন মানে সকাল 8টায় আসছে, 8:30 আসছে, 8:30 আসছে, একদিন আসছে 12টা বাজে, তার মানে সে কি একটু আউটলেয়ার হয়ে গেল না? হ্যাঁ, এখন ও আবার একদিন 12টায়, একদিন 10টায়, আবার একদিন 8:30 করে এভারেজে সে 9:30 দেখাচ্ছে। এখন আমরা যদি অনেক সময় যেটা হয় যে যদি আমার অফিসের এইচআর এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন না বোঝে, শুধু এভারেজ বোঝে, তখন আমরা কি করি, আমরা প্রতিদিনের রেজাল্ট কয়টায় ঢুকছি লক থেকে টান দিই, টান দিয়ে দেখি যে আমার গড় কত, গড় তো খুব খারাপ। একদিন কি করি, সকাল 7:30টায় একদিনের জন্য, একদিন একটু আর্লি আসি, এসে কি করি, পাঞ্চ করি, তখন আমার পুরো এই গড়টা ঠিক হয়ে যায়। বাট অ্যাকচুয়ালি কি আমি ঠিক কাজ করলাম? না। না। আমার এইচআর তো বুঝলো না, কারণ আমার এইচআর স্ট্যাটিস্টিক্স বুঝলো। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ভাইয়া, এখানে আমি একটু জানার ছিল যে সেলস টার্গেটের ক্ষেত্রে তো একটা টার্গেট দিয়ে দেয়, সেখানে কনসিস্টেন্সিটা মেইন, নাকি হচ্ছে যে সেলস টার্গেটটা ফুলফিল করা মেইন? আপনি যখন এমন সেলস পার্সনের মধ্যে যে কোনো একজনকে বেস্ট হিসেবে চিন্তা করুন এবং দুজনের রেজাল্ট সেম থাকবে, তখন আপনার দেখতে হবে কে কনসিস্টেন্ট ভালো। আচ্ছা, তখন এই কোয়ালিটিটা আমরা হচ্ছে হিডেন একটা কোয়ালিটি আমরা বের করে আমরা নিতেছি বের যখন করে নিব, দুইটা রাইট সমান হয়ে যাচ্ছে। রাইট, প্রমাণ হচ্ছে। আচ্ছা, আবার একটা জিনিস চিন্তা করেন, অনেকটা এরকম যে যে দৈনিক 6 ঘন্টা করে পড়াশোনা করে বা 4 ঘন্টা করে পড়াশোনা করে, আর একজন হচ্ছে যে পরীক্ষার আগের দিন 10 ঘন্টা করে পড়াশোনা করে। এক্স্যাক্টলি। আবার এটাও চিন্তা করতে পারেন, একটা কোম্পানির শেয়ার রেগুলার বেসিসে কখনো নামতেছে 75 টাকা, কখনো 72 টাকা, কখনো 68 টাকা, কখনো 85 টাকা, কখনো 70 টাকা। আর আরেকটা কোম্পানির শেয়ার কখনো নামছে 93 টাকা, কখনো হচ্ছে 70 টাকা, কখনো 47 টাকা। আপনি এক মাসের ডেটা অ্যানালাইসিস করে দেখলেন, এখন আপনি প্রাইমারি শেয়ার কিনবেন, এখন এই কোম্পানি প্রফিট দিবে বেশি বলছে, আর এই কোম্পানি প্রফিট কম দিবে, এবং এইটার দাম কম এটার দাম বেশি, কোনটা কিনবেন আপনি? 3.3 যেটা ওইটা। তার মানে যার মানটা জিরোর কাছাকাছি আসবে তাকে আপনি সিলেক্ট, সহজ কত, 0.3 হইতে পারে, এটা 0.1 হইতে পারে, এটা এমন হইতে পারে 100 হইতে পারে, এটা হইতে পারে 2000, এটা 100 হইতে পারে, এটা 2000 হইতে পারে, বাট হুইচ ওয়ান ইজ মোর ক্লোজেস্ট টু জিরো, 100 না 2000? ডেফিনেটলি 100 কম্পেয়ার টু 2000, রাইট? এখন কোনটার ভ্যালু হচ্ছে 2000 আর একটা হচ্ছে 2 লাখ, তো হুইচ ওয়ান ইজ মোর ক্লোজেস্ট টু? ডেফিনেটলি 2000। 2000। তার মানে যেই মানটা জিরোর কাছাকাছি আসবে ওইটার কোয়ালিটি ভালো, এইটা হচ্ছে এই ম্যাট দ্বারা বোঝা যায়, বুঝা গেছে? আর এই ম্যাট মানে কি, পারস্পরিক দূরত্ব, একটা থেকে আরেকটার গড় দূরত্ব কত। তার মানে কি এটা কি আমি বলতে পারি না যে এই থেকে এই স্টুডেন্টের মধ্যে এত আহামরি খারাপ না, মানে কোয়ালিটি এত আহামরি ডিফারেন্ট না, তার এক গড়ে তাদের সবার কোয়ালিটি বাংলায় সেম, তো এই স্টুডেন্ট কি সেম বলবো যে না, তারা পার্থক্য আছে, কেউ খুব ভালো কেউ খুব খারাপ, রাইট? জি। তাদের পারস্পরিক দূরত্ব 23। দেখেন কিছু স্টুডেন্ট খুব ভালো করছে, কিছু খুব খারাপ করছে, আর এরা মোটামুটি গড় সেমই রাখছে, পারস্পরিক দূরত্বটা সেম। ক্লিয়ার সবাই এখানে এটা?
জি ভাইয়া। জি ভাই। আচ্ছা আমি আর 10 মিনিট সময় নিব ভাইয়া, সরি 11টা বেজে গেছে, 11:16 বাজে, 10 মিনিট টাইম নিচ্ছি। আমরা চলে আসি এই যে একটু আগে যেটা করলাম, ওই যে মাইনাসটাকে বাদ দিয়ে করে নিলাম, মানে পরম মান এভিএস মানে জিরো ভ্যালু ধরে নিছি, মনে করছি। এটা তো আসলে স্ট্যান্ডার্ড না, ম্যাথমেটিক, এটা মানে লজিক্যাল না। লজিক্যাল কি? লজিক্যাল হচ্ছে এই যে মানটাকে, এই যে মাইনাসটাকে, এটাকে ম্যাথমেটিক্যালি আপনি কি করবেন, আপনাকে বের করে দিবেন। করবেন এর জন্য পাওয়ার দিবেন। ধরেন 25 এর পাওয়ার করলেন, 5 এর পাওয়ার করলেন, -2 এর পাওয়ার করলেন কত, 4, রাইট? -7 প্লাস আর 2 দুগুণে 4, ঠিক আছে? ক্লিয়ার তো সবাই? সকল মাইনাস গুলোকে আমি স্কোয়ার দিয়ে প্লাস করে নিলাম। মেইনলি আমার প্লাস করা দরকার। এখন কি করব, স্কোয়ার করে দিলাম, তাহলেই তো প্লাস হয়ে গেল। স্কোয়ার করে দিলে প্লাস হয়ে যাবে। আচ্ছা এখন প্লাস করে দেওয়ার পর ওই ভ্যালুটাকে যদি আমি রুট করে দিই, তাহলে কি আগের ফর্মে চলে আসবে না? হ্যাঁ, রুট করলে তো আবার ওটাই চলে আসবে। আগে চলে আসবে। তার মানে আমি এটাকে কি করলাম, আমি এটাকে যখন আমি জাস্ট পাওয়ার করে দিলাম, পাওয়ার করার পর যে রেজাল্ট আসলো ওইটার এভারেজ করলাম, ওই এভারেজটাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্স। আবার খেয়াল করেন, আমি জাস্ট ভ্যালুটাকে পাওয়ার করে দিলাম, এই পাওয়ারের যে এভারেজ ওটাকে বলা হয় ভ্যারিয়েন্স। আর এই ভ্যারিয়েন্সের মানটা বা এই প্রত্যেকটা মানটাকে যখন আমি রুট ওভার করে দিলাম, ওর যে গড়টা ওইটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কোয়ার রুট অফ এভারেজ, বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লিয়ার সবাই? জি ভাই, ক্লিয়ার। তবে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3.56, কিন্তু ম্যাথ তো আমার 3.33 ছিল। ভাইয়া এইটার ম্যাথ অ্যাকচুয়ালি ভেরিয়েশন ম্যাথমেটিক্যালি প্রুভেন না। ম্যাথ ভ্যালুটা আপনি মনে করে নিছেন যে সবগুলোকে প্লাস করে নিছেন মনে করে, এটা অ্যাকচুয়ালি কোনো মানে মানে অ্যাবসলিউট পরমান ধরে নিছেন। জাস্ট আমি ধরে নিলাম -2 এর অ্যাবসলিউট ভ্যালু কত, 2, মানে পরমান কত, 2, আমি মাইনাসটা বাদ দিয়ে দিলাম। মনে করি করে এটা অ্যাকচুয়ালি প্রুভেন না। মানে হচ্ছে কোনো মেশিন লার্নিং মডেল বলেন, কোনো সফটওয়্যার বলেন, কোনো কিছুতেই আপনার এই ম্যাথ ফাংশন রান করে না। এটা ম্যাথ করার, অঙ্ক করার জন্য করি না আমরা অনেক সময়, জি মনে করি করে। এটা অ্যাকচুয়ালি নিয়ম কি, এইটা, এই যেটা, এই ভ্যালুটাকে পাওয়ার করে দিবে, স্কোয়ার করে দিবেন, এরপর এটাকে রুট ওভার করে যে ভ্যালুটা আসবে এটা। এখন আপনার রেগুলার রিয়েল লাইফে তো আর এগুলো করা লাগবে না, আপনি খালি লিখবেন এসটিডি ইকুয়াল টু এসটিডি দিবেন, ও বলে দিবে 3.35। মানে এসটিডি মানে কি, মানেটা বুঝছেন কিনা সেটা হচ্ছে কথা। আমি এটা কেন করছি, আপনাদেরকে এসটিডি মানে বোঝানোর জন্য। আমি জি এই ভাই, বুঝতে ভ্যারিয়েন্সটা 12 কেন করছি, আপনাদেরকে এটা মানে বোঝানোর জন্য। ভ্যারিয়েন্সের মানে কি, আপনি যখন এক্সেলে বা পাইথনে বা যে কোনো ফাংশনে লিখবেন, খালি একটা ক্লিক করবেন, লিখবেন ভ্যারিয়েন্স, আর দিবেন, ইন্টার দিবেন, ও রেজাল্ট বের করে, ও ব্যাকগ্রাউন্ডে সব রেজাল্ট বের করবে, এইভাবে করে বের করে আপনাকে বলবে 12.56, ও জাস্ট এটা বলে দিবে। এটা মানে কি, মানেটা তো আমার তো বুঝতে হবে নাকি? জি ভাই। কারণ আমি তো অ্যানালিস্ট, আমি যেভাবে একটা ডেটাকে বুঝবো, আমার অন্যান্য কলিগ তো এভাবে বুঝবে না। একজন বলবে ভাই আমাদের দুজনের সবার সেল মানে সবার মানে মানে সেলস ভ্যালু এভারেজ সেম, আমার আবার স্ট্যান্ডার্ডের মান বেশি, আমি 23 আর ওর হচ্ছে মান হচ্ছে 3, ওরে কেন আপনি দিলেন? আপনাকে প্রশ্ন করতে পারে না? হ্যাঁ, স্ট্যাটিস্টিকের হলে প্রশ্ন করবে না, কিন্তু জেনারেল হলে অবশ্যই প্রশ্ন করবে। একটা কোম্পানিতে কয়জন স্ট্যাটিস্টিক্স পড়া লোক থাকে বলেন তো? ও তখন এই জন্য বলে যে পার্সিয়ালিটি করছে। তখন বলে পার্সিয়ালিটি করছে, কিন্তু সে আসলে স্ট্যাট বোঝে না। রাইট রাইট। তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বুঝলাম তো, যে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুর গড়ের যে মানে পারস্পরিক দূরত্বটা, এই জিনিসটা, এটা দিয়ে আমরা তাহলে কি কি জাজ করতে পারি, এটা দিয়ে আমরা কোয়ালিটি জাজ করতে পারি, কম্পেয়ার করতে পারি একটার সাথে আরেকটা। আপনি দুটা মেশিন কিনবেন, দুটো মেশিনের আউটপুট আসছে, একটা মেশিনের দাম ধরেন 1 কোটি টাকা করে, এক্সাম্পল। এখন একটা মেশিন স্ট্যান্ডার্ড মানে রেজাল্টের ভ্যালু স্ট্যান্ডার্ড হচ্ছে 3.35, আর একটা হচ্ছে আপনার 2.3। ধরেন 2.3 এটা হচ্ছে যেমন চাইনিজ মেশিন, এটা জাপানিজ মেশিন, এটার দাম চাচ্ছে 1.5 কোটি, এটা হচ্ছে 1 কোটি। কারণ আপনি বলেন কোনটা কিনবেন? বা জাপানের চায়নার মধ্যে দুইটা সেম সেম টাকায় দুইটা মেশিন, যার আউটপুট দুইটা দুই রকম, স্ট্যান্ডার্ড ভ্যালু আসলে যেটা এটা কিনবো, যেটা জিরো কাছাকাছি আসবে, হ্যাঁ, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম। যেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, ওই শেয়ারটা আপনি কিনবেন যে শেয়ারটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম। আপনি যদি সিম্পলি পলিটিক্সে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেন, আপনি ইজিলি বের করতে পারবেন।
করা যাবে না? একটা দল, যে কোনো একটা মত, আদর্শ ব্যক্তি, ওই গোষ্ঠীর তাদের এভারেজ ইনকাম, এভারেজ অ্যাক্টিভিটি, তাদের বিহেভিয়ারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা যাবে না? তাইলে একটা অ্যাজাম্পশন ভ্যালু ধরে জি ভাই, করা যাবে। তখন আপনি কি ম্যাথমেটিক্যালি ডিসিশন নিতে পারবেন না তাহলে আমি এবার কাকে আমি সিলেক্ট করব বা করব না? তার মানে কি রিয়েল লাইফের ঘটনাগুলোতেও কিন্তু আপনার এই জিনিসটা ইউজ করা লাগতেছে। ইভেন তো এই যে মিসাইল টেকনোলজি, এই যে আপনার ওই যে বিভিন্ন রকমের আপনার গাইডেড মিসাইল, এটা এটা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই স্ট্যাটিস্টিক্স কাজ করতেছে, জানেন? এই সেন্সরটাতে ডেভেলপ প্রেডিকশন করা, না না জানি না। প্রেডিকশনের কথা বলতেছেন, প্রেডিকশন হ্যাঁ না যে ফ্লো সেন্সরটা কিভাবে যাবে। ডেভেলপ করা, যে হিট সেন্সরটাকে জিরোর ক্যাপচার করে জিরোর করে কত কাছাকাছি এটা ইরোর থাকে সেটা এক্স্যাক্টলি ইরোরটা বের করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে না আপনার? অবশ্যই লাগবে। তাহলে যদি বেশি ব্যাকগ্রাউন্ডে তো এসটিডি হয় তাহলে তার হবে না। অ্যাস্ট্রিডিসে তো হবেই না। এখন কোনো একটা মিসাইল কি দুইটা মিসাইল কিনুন, একটা হচ্ছে ইসরায়েলি মিসাইল, একটা রাশিয়ার মিসাইল। এখন দেখলেন যে ইসরায়েলের মিসাইলের আপনার অ্যাকিউরেসি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3.3 আর রাশিয়ানটা হচ্ছে আপনার 23। কোনটা কিনবেন? ইসরায়েলটা কিন্তু এখন দেখতে কিন্তু সুন্দর বা বেশি ভালো বা দামও কম কিন্তু ধরেন রাশিয়ানেরটা। এখন আপনি বললেন যে না রাশিয়ানটা কি, আমি ইসরায়েলটা কিন্তু আমার তো এসটিডি অ্যাকুরেসি ইসরায়েলিটা কম। এখন ভাই আপনি যদি আপনার এখন আমরা তো আপনি হচ্ছেন ইউরো এক্সাম্পল বাণিজ্য এক্সাম্পল আপনি যারে নিয়ে গেছেন সে হচ্ছে ধরেন ডিফেন্স মিনিস্ট্রি, সে এখন স্ট্যান্ডার্ড কি ডিফেন্স বোঝেই না, সে দেখে যে আউটলুক সুন্দর, কত বড় সাইজ, কোনটা কি দামে কমে পাচ্ছি, বিশাল বোম দেওয়া আছে, ওয়ারহেড বিশাল দেওয়া, কারণ সে তো আর এগুলো বুঝবে না। সে দেখবে কালার, এটা কালার কালো, এটা কালার লাল, এটা সাইজ বড়, এটা এত হাজার কিলোমিটার যায়। এখন একটা হচ্ছে লং ডিস্টেন্সে যাচ্ছে বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক ইরোর, তাহলে কি পসিবিলিটি আছে যে আমার টার্গেট হিট করবে? না, হিট নাও করতে পারে, কারণ আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে বেশি তো। এক্স্যাক্টলি, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোন জায়গায়, মানে এই স্ট্যাটিস্টিক্সটা কোথায় ইউজ হচ্ছে না আমার রিয়েল লাইফে দেখান, কোন প্রোগ্রামে কোন অ্যাপ্লিকেশন ইউজ হচ্ছে না? প্রত্যেকটা জায়গায় ইউজ হচ্ছে। এই যে ফটোশপ ইউজ করতেছি, ইলাস্ট্রেটর ইউজ করতেছি, পাওয়ার পয়েন্ট ইউজ করতেছি, ওয়ার্ড ইউজ করতেছি, প্রত্যেকটা জায়গায় ব্যাকগ্রাউন্ডে এই ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা আছে না পাওয়ার পয়েন্টে অনেক সময় যে সব বিভিন্ন বক্সে কে অ্যালাইনমেন্ট করে ফেলি না, হরাইজন্টাল ভার্টিক্যাল। ওদের একটা জিনিস দেখাই তাহলে মজা পাবেন। আমি এখানে একটা বক্স আঁকি। আমি সরি একটু ইন্টারাপ্ট করছি আর কি। আসসালামু আলাইকুম। আপনি গুরুত্বপূর্ণ সময় এসে ডিস্টার্ব করতেছেন। না ডিস্টার্ব করতেছি না, সরি, আমি আসলে একটু জাস্ট দেখতে আসছিলাম। তুমি তো হচ্ছে বস মানুষ, তোমার ক্লাস তো এমনিতেই সব আচ্ছা দেখেন ওয়েস্ট তো হয়। ভাই একটা মিনিট, আমি একটা ফ্লোতে আছে তো একটু শেষ করে নিই। ঠিক আছে। এটা একটা ডেটা সেট, হ্যাঁ খেয়াল করেন, এটা একটা জিনিস জাস্ট চিন্তা করেন, জাস্ট পাওয়ার পয়েন্টে আমি যখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যারেঞ্জে গেলাম, অ্যালাইনমেন্টে যে যখন বললাম এই যে ভার্টিক্যাল মিডল হয়ে যাও, সরি মিডল হলো, এবার অ্যারেঞ্জে গেলাম, এবার ডিস্ট্রিবিউট বললাম, হরাইজন্টালি হয়ে গেল। ও খেয়াল করছেন প্রত্যেকটা ও আগেরটা এবং পরেরটা ধরে সমানভাবে গ্যাপ মিলাই ফেলছে। হ্যাঁ ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ডে কি এই ব্যাকগ্রাউন্ডে কি স্ট্যান্ডার্ড ডিভিশন কাজ করতেছে লজিকে? জি এইটা থেকে এটা মান কত হবে কে বলে দিচ্ছে? স্ট্যান্ডার্ড ডিভিশন এটা তো ক্যালকুলেশন করে নিয়েছে। কিভাবে করছে? এই ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা ছিল, ওর ডিসটেন্স বের করে করে ও মাঝখান দিয়ে করে নিচ্ছে। মানে এই যে টুলসটা ইউজ করতেছি, এই টুলসের পিছনে স্ট্যান্ডার্ড ডিভিশন আছে, মেজারমেন্ট অফ হ্যাঁ সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, যেটা আমরা আলোচনা করলাম। এই যে এই জিনিসটা কাজ করতেছে, এই যে পাঁচটা মেজারমেন্ট সেন্ট্রাল এবং মেজারমেন্ট ডিসপারশন দুটি আছে। তার মানে দেখেন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন রিয়েল লাইফ অ্যাপস এর মধ্যে কি এটা আছে না? টেকনোলজি ওয়ার বলেন যা বলেন এর মধ্যে আছে কিনা? আমাদের চোখ সবচেয়ে বড়। আপনি দেখেন আমরা অনেক সময় কি করি, চোখের মেজারমেন্ট করি না, বলি না ডানে নাও, এটা একটু বামে নাও, এখন অ্যালাইনমেন্ট ঠিক আছে, আমরা এই কাজটা করি না? জি ভাইয়া, করি তো। তো ওইটা যখন করি, ওইটা ব্যাকগ্রাউন্ডে কি কাজ করতেছে? আমার ব্যাকগ্রাউন্ডে, আমার মস্তিষ্কে ব্যাকগ্রাউন্ডে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাজ করছে। তার মানে এটা এই মানে এটা আমাদের জন্ম থেকে আল্লাহ তাআলা দিয়ে দিছিল। এটা কোন একজন সায়েন্টিস্ট স্ট্যাটিস্টিয়ান সে বের করে দেখাইছে ম্যাথমেটিক্যালি কাজ করে।
তো এই যে যতক্ষণ যা পড়লাম তার হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মানে মানে ফাংশন বা ইকুয়েশন হচ্ছে এটা। এই ভ্যারিয়েন্স দেখেন, ভ্যারিয়েন্স আমরা বের করছি, কি করছিলাম মনে আছে? ওই যে এক্স মাইনাস এক্স বার, এক্স কোনটা ছিল এখানে দেখেন তো, এক্স মানে এটা না, এই যে এইটাই যেটা এক্স না ভ্যালুটা আমার, আর এক্স বার মানে কোনটা এভারেজ, এইটার যে ভ্যালুটা এটা এই 70টা এক্স বার না, 70 হচ্ছে এক্স বার, 70 হচ্ছে এক্স, এই যে এক্স বার হচ্ছে 70 আর এক্স মানে কত 75 না আমার, 75 72 হ্যাঁ 75 68। 68, এটাকে বিয়োগ করার পরে যে রেজাল্ট আসলো ওইটাকে পাওয়ার করলাম, খেয়াল করছেন? ভাইয়া এখানে এক্সআই হবে না, সামেশন অফ এক্সআই? হ্যাঁ এক্স আই বা এক্স বার যেটাই বলেন। তো এইটা কি আপনার ভ্যারিয়েন্সকে বুঝতে পারছেন? ডিভাইডেড বাই এন, এই যে দেখেন ওইটার গড় করছি, এই যে এটার গড় করছি 12 মানে 12.67, এটা হচ্ছে আপনার আপনার যে গড়টা, এই মানটা হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সটা কেন বুঝতে পারছেন? এই যেটা ক্লিয়ার সবাই? জাস্ট ওইটার উপর একটা রুট করে দিলাম, তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লিয়ার? জি ভাই। তো এই হচ্ছে আমাদের ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যেটা আমরা আমাদের দৈনন্দিন লাইফে আমরা মোটামুটি আজকে এই চারটা জিনিস কভার করছি, রাইট? আমরা মিন কভার করছি, মিডিয়ান কভার করছি, মুড কভার করছি, রেঞ্জ করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছি, ভ্যারিয়েন্স করছি, অ্যাবসলিউট ডেভিয়েশন করছি, মানে ম্যাড। মোটামুটি আমাদের পড়া শেষ। আপনাদের এখন 90% অ্যানালাইসিস করতে দিলে আপনারা এখন করতে পারবেন, আগেও পারতেন এখনো পারবেন, বাট এখন একটু কনসেপ্টটা ক্লিয়ার হলো। আমরা একটু জাস্ট বলি, অনেস্টলি বলি, কার কার কনসেপ্ট আগে ছিল ক্লিয়ার বাট আজকে ক্লিয়ার হয়েছে? ভাইয়া আমার আজকে কনসেপ্টটা একটু আগে ছিল, এখন আরো ভালোভাবে ক্লিয়ার হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। মানে আপনাদের ব্যাপারটা হচ্ছে আপনারা কিন্তু ইউজার না, নর্মাল ইউজার না, আপনারা ডেভেলপার। আই মিন কাইন্ড অফ ডেভেলপার বলতে মিন করতেছে আপনারা ডেটাকে ডেভেলপ করবেন, আপনারা ডেটাকে প্রেডিকশন তৈরি করবেন। আপনাদের কথা যখন কেউ প্রশ্ন করবে এটার তখন বলবেন যে অ্যাভারেজ করছি। অ্যাভারেজ কেন করছি, কেনই বা করতে হবে, তার কি তাকে একটা সঠিক উত্তর দেওয়া লাগবে না? টু দ্য পয়েন্টে একটা অ্যান্সার দেওয়া লাগবে কিনা, ভ্যালিড একটা এক্সপ্লেনেশন করতে হবে পারবেন কিনা? ব্যাপারটা হচ্ছে আপনি বলতে পারেন ভাই আমি করতে পারি কিন্তু বলতে পারি না, তাহলে কি হইলো? অ্যাকচুয়ালি আপনি একটা ডেটা অ্যানালিস্ট বা বিজনেস হইতে পারবেন? আপনার কাজ সম্পর্কে প্রপার এক্সপ্লেনেশন করতে না পারেন, তাহলে কি আপনি যে ওই টু দ্য পয়েন্টে আপনার কথা কেউ বুঝবে, লজিকটা বুঝবে, বুঝাইতে পারবেন? আপনার ডিসিশনের উপর ভিত্তি করে 1 কোটি টাকা ইনভেস্ট কেউ করবে বলেন তো? না বেসিক বোঝাটা খুব জরুরি, এটা হচ্ছে ফাউন্ডেশন। আপনি এখন এআই ইউজ করেন, যাই করেন, আপনাকে তো সফটওয়্যার প্রোগ্রাম মান বলে দিবে, বলবে এসটিডি হচ্ছে এত, ভ্যারিয়েন্স হচ্ছে এত, এর মানে কি বুঝাচ্ছে, এই জিনিসটা তো সে আপনাকে বুঝাই দিবেন, এটা তো বুঝতে হবে আপনার। আপনি যে প্রিডিক্ট করবেন, আপনি যে ওই যে রুট কজ বের করবেন, আপনি যে তাকে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে বলবেন, এই মানগুলো দেখেই তো বলবেন নাকি? কে অ্যাওয়ার্ড দেন, একে অ্যাওয়ার্ড দেন না, এটা কিনেন না, এটা করা উচিত, এটা করা উচিত না, এটা তো আপনিই বলবেন, এটা তো আর এআই বলে দিবে না। ডিসিশন তো আর এআই নিয়ে দিবে না, দিবে? আপনাকে হেল্প করতে পারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। ডিসিশন তো আপনার নিতে পারে, আপনি ডিসিশন নেবেন যদি ব্যাকগ্রাউন্ডে আপনার বেসিক কনসেপ্ট না থাকে, তাহলে আপনি কেমনে নেবেন? সো ভাই গাইস, আজকে কি আমরা এই পর্যন্তই পড়বো? জি আজকের আমাদের এই পর্যন্তই, আজকের পর্যন্ত ক্লাস। সাকিব ভাই, জি, অনেক ধন্যবাদ আর কি আমাকে একটু সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। আপনারা যারা এখানের মধ্যে আমাদের এই ব্যাচ নাম্বার 2602 তে বিএনআরডিসি বুট ক্যাম্পের লাইভ কোর্সে জয়েন করেছেন বা এনরোল করেছেন, তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আজকে